স্যার ট্রান্সপোর্টেশন ক্লাস নিবেন না স্যার এখন? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ক্লাস। আচ্ছা, আমার স্লাইড দেখতেছেন না সবাই? মানে আমার জি স্যার। ল্যাপটপ স্ক্রিন। আচ্ছা, আমরা লাস্টের দিন হচ্ছে কিভাবে একটা স্টাডি এরিয়াকে বিভিন্ন জোনে ভাগ করব, এই জিনিসটা দেখছিলাম, মনে আছে সবার? জি স্যার। আমরা 4টা পয়েন্ট দেখছিলাম যে জোন শুড ম্যাচ আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, পার্টিকুলার সেন্সাস জোনস, তারপর হচ্ছে জোন শুড হ্যাভ হোমোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স স্পেশালি ইন ল্যান্ড ইউজ পপুলেশন, তারপর জোনে সেন্ট্রেড হইতে হবে, মানে জোনটা ছোট হইতে হবে যেন এরর কম হয়। এই ধরনের কিভাবে একটা স্টাডি এরিয়াকে আমরা বিভিন্ন জোনে ভাগ করতে পারি, আমরা 4টা পয়েন্ট দেখছিলাম। জি স্যার। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে এই যে আমরা যখন সার্ভে করব, আমাদেরকে হচ্ছে একটা স্টাডি এরিয়াতে রোড নেটওয়ার্ক কিরকম বা রেলওয়ে নেটওয়ার্ক কিরকম বা ওয়াটারওয়ে নেটওয়ার্ক কিরকম, এই জিনিসগুলো হচ্ছে কি করতে হবে, ওই সার্ভের মধ্যে হচ্ছে মেনশন করতে হবে, বা পুরো স্টাডি এরিয়ার একটা ম্যাপ ড্র করতে হবে, যে ম্যাপের মধ্যে কি আমরা রোড নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্ক, তারপর বাসের রুট, এই জিনিসগুলো দেখায় একটা ম্যাপ প্রডিউস করব। তো একটু পড়ি, তাইলে হয়তো আরেকটু ভালো বুঝবেন। যে দেখেন, the transport network consists of road junction, bus stop, railway station, etc. Normally road network and rail network are represented separately. Road network is considered as directed graph of nodes and links. Each node and links have their own property. Road link is normally represented with attributes like starting node, ending node, road length, free flow speed, capacity, number of lane or road width, টাইপ অফ রোড লাইক ডিভাইডেড, অনেক কিছু বলছে এখানে। এখানে মেইন কথা হচ্ছে, আমি যদি একদম মানে নরমালি সহজ করে বলি, তাহলে হচ্ছে আমাদেরকে পুরো স্টাডি এরিয়াটাকে অনেকগুলা জোনে ভাগ করার পরে, আমরা তো দেখলাম কেমন জোনে ভাগ করতে হয়, লাস্টের দিন আমাদের একদম মানে শেষ কিভাবে জোনে ভাগ করতে হয়, তাই না? জি স্যার। এই জোনে ভাগ করার পরে হচ্ছে আমাদের এর পরের কাজটা হচ্ছে রোড নেটওয়ার্ক ড্র করতে হবে। তার মানে হচ্ছে দেখেন, আমি স্ক্রিনটা দাঁড়ান একটু বন্ধ করে আবার শেয়ার করি, তাহলে দেখতে পারবো না। তো একটা ছবি দেখতেছেন এখন স্ক্রিনে? জি স্যার। ম্যাপের ছবি। ঢাকা শহরের রোড নেটওয়ার্কের ম্যাপ। দেখেন এখানে এই যে লাল দাগগুলো দেখতেছেন বা রেড কালারের লাইনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে রাস্তা বা রোড নেটওয়ার্ক। আর এই যে মোটা টাইপের ব্ল্যাক কালারের লাইনটা দেখতেছেন, এটা কি? এটা হচ্ছে রেলওয়ে নেটওয়ার্ক, বা ঢাকা শহরের ভিতর দিয়ে রেল লাইন কোন দিক দিয়ে গেছে। আর এই যে সবুজ ডট গুলো দেখতেছেন না, বড় বড় সবুজ ডট, সবুজ ডট গুলো হচ্ছে রেলওয়ে স্টেশন। ঠিক আছে? তো দেখেন এখানে লিজেন্ডে বলা আছে, এই যে রোড হচ্ছে রেড কালারের লাইন গুলা, আর রেলওয়ে হচ্ছে কি ব্ল্যাক কালারের লাইন, আর রিভার ক্যানেল এই যে ব্লু কালারের যে লাইন গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কি নদী বা খালটা যা আছে এগুলা। তো আপনাদের কাজ হচ্ছে, প্রথমে আপনি পুরো স্টাডি এরিয়া, মনে করেন ঢাকা শহর হচ্ছে আপনার স্টাডি এরিয়া, আপনি ঢাকা শহরকে এরকম অনেকগুলো জোনে ভাগ করার পরে এরকম রোড নেটওয়ার্ক বা রেলওয়ে নেটওয়ার্ক বা কোথায় কোথায় ইন্টারসেকশন আছে বা জাংশন আছে বা বাস স্টপ আছে, বা বাসের রুট হচ্ছে ঢাকা শহরের কোন কোন জায়গায় বাস রুট আছে, এই জিনিসগুলো দেখায় এরকম একটা ম্যাপ প্রডিউস করতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে আপনার কাজ এজ এ সার্ভেয়ার হিসেবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পিডিএফটা আবার দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে এই গেল মানে আমাদের মোটামুটি নেটওয়ার্ক ডাটা, বা কিভাবে আমি হচ্ছে রোড নেটওয়ার্কের ডাটা কালেকশন করব। পুরো স্টাডি এরিয়াটাকে ক্লাস জোনে ভাগ করলাম। কেউ কিছু বলতেছে? স্যার লুমনা স্যার কথা বলতেছেন। স্যার লুমনা না স্যার, নদীর ইয়েতে স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনারা মানে যদি বাসায় কারোর সাথে কথা বলেন জাস্ট মানে মিউট করে তারপর কথা বললে আবার মিউটটা অফ করে দিয়েন। আমার হয় না স্যার। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা দেখেন, হাউস হোল্ড ডাটা। এখন দেখেন যে আমরা আমাদের পুরা স্টাডি এরিয়াকে অনেকগুলো জোনে ভাগ করলাম, অনেকগুলো জোনে ভাগ করার পর আমরা হচ্ছে ওই স্টাডি এরিয়ার একটা নেটওয়ার্ক ম্যাপ ড্র করলাম। ম্যাপ ড্র করার পর আমাদের কাজ হচ্ছে কি হাউস হোল্ড ডাটা কালেকশন করা। এখন হাউস হোল্ড ডাটা আমি কিভাবে কালেক্ট করব বা কেন কালেক্ট করবো, এটার উদ্দেশ্য কি? আচ্ছা, হাউস হোল্ড ডাটার মানে কি একটু বলেন তো, যে হাউস হোল্ড ডাটার মানে সংজ্ঞাটা কি বা ডেফিনেশন কি? স্যার ঘরে ঘরে গিয়ে স্যার ঘরে ডাটাগুলো ঘরে গিয়ে কালেক্ট আপনি করে মানুষের কাছ থেকে যে ডাটা নেবেন, এটাই হচ্ছে হাউস হোল্ড ডাটা। ঠিক আছে? এখন দেখেন যে একটা কথা বলা আছে এখানে, প্রথম লাইনটা দেখেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার এন্ড ফ্যাক্টরস এফেক্টিং দ্য ট্রাভেল
one has got the origin of travel when the decision for travel is made, অথবা বলতে পারেন যে where the decision of travel is made, মানে হচ্ছে একটা শহরের বা একটা স্টাডি এরিয়াতে মানুষজন কিভাবে ট্রাভেল করবে বা তাদের ট্রাভেল প্যাটার্ন কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। আমরা যদি এই ট্রাভেল প্যাটার্নের পিছনের কারণ বা মেইন রিজন জানতে চাই, বা এই যে ট্রাভেল ডিসিশন, মানে আমি কি মার্কেটে যাব, আমি কি বাজারে যাব, আমি কি অফিসে যাব, আমি কি ইউনিভার্সিটিতে যাব, আমি কোথায় যাব, এই ডিসিশন গুলা মানুষ আসলে কোথায় বসে নেয় বলেন তো? হাউস বাসায় বসে। স্যার। বাসায় বসে আমরা সকালবেলা নেই না? জি স্যার। মূলত হচ্ছে সকালবেলা, বা আমরা কালকে কোথায় যাব, বা আজকে বিকালে কোথায় যাব, কোথাও ঘুরতে যাব, খাইতে যাব, নাকি কোনো আত্মীয়ের বাসায় বেড়াইতে যাব, নাকি অফিসে যাব, এই জিনিসগুলো আসলে আমরা বাসায় বসে নেই। তার মানে আমি যদি মানুষের বাসায় গিয়ে ডাটা কালেকশন করতে পারি, তাইলে হচ্ছে একটা শহরের ট্রাভেল প্যাটার্ন বা একটা শহরের ট্রাভেল প্যাটার্নের পিছনে কোন ধরনের বিহেভিয়ার বা কোন ধরনের ফ্যাক্টর গুলা কাজ করতেছে এটা আমরা বুঝতে পারবো। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি ডাটা কালেক্ট করা, হাউস হোল্ড ডাটা কালেক্ট করা, মানুষের বাসায় গিয়ে ডাটা নেয়। ঠিক আছে। ইট ইজ ওয়্যার পিপল লিভ অ্যাজ এ ফ্যামিলি হুইচ ইজ হাউস হোল্ড, মানে যেখানে মানুষ হচ্ছে ফ্যামিলি হিসেবে থাকে এবং ওইখান থেকে আসলে ডিসিশন গুলো আসে, ট্রাভেল প্যাটার্নের ডিসিশন গুলো আসে। তারপর দেখেন যে therefore household data is considered to be the most basic and authentic information about the travel pattern of a city, মানে এজন্যই হচ্ছে হাউসহোল্ড ডাটাকে সবচেয়ে বেসিক এবং অথেন্টিক ডাটা হিসেবে ধরা হয় একটা শহরের ট্রাভেল প্যাটার্নের ডাটা কালেকশন করার জন্য। বোঝা গেছে? তারপর দেখেন যে ideally one should take the details of all people in the study to get complete travel details. However, this is not feasible due to large requirement of time and resources needed. In addition, this will cause difficulties in handling this large data in modeling stage. Therefore, same sample household are randomly selected and surveys conducted to get the household data. Higher sample size is required for এটা দেখেন এখানে একটা এফ আর ও ফ্লো লিখছে না, ফ্লো। আপনি কি দেখতেছেন নাকি সবাই মিউট করে দিয়ে ঘুমাই গেছেন? জি স্যার দেখতেছি। স্যার আপনি একটু হটস্পট ডিসপ্লে দেখতে পাবেন। ফ্লো হবে না, এটা হবে ফর। এটা একটু মানে টাইপিং এ ভুল আসছে যে হায়ার স্যাম্পল সাইজ ইজ রিকোয়ার্ড ফর লার্জ পপুলেশন সাইজ এন্ড ভাইস ভার্সা। নরমালি মিনিমাম 10% আছে। এখানে অনেক কিছু বলা আছে, আমরা এগুলো বাংলায় বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে বলা আছে যে নরমালি একটা স্টাডি এরিয়াতে যতজন মানুষ থাকে, মনে করেন আমি কুমিল্লা শহরকে নিয়ে কাজ করতেছি, কুমিল্লা শহরে ধরলাম 2 কোটি মানুষ আছে, ধরলাম আন্দাজে। এখন আমার উচিত কি কুমিল্লা শহরের 2 কোটি মানুষের সাথে কথা বলে তাদের ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে ধারণা নেওয়া, যে ভাই আপনি কই যান, কখন যান, কেমনে যান, আপনার সকালবেলা কোত্থেকে কই যাওয়া লাগে, ডেইলি আপনি কয়বার ট্রাভেল করেন। আমার পক্ষে কি কুমিল্লা শহরের 2 কোটি মানুষের সাথে কথা বলা আসলে সম্ভব? না। আর যদি আমি কুমিল্লা শহরের 2 কোটি মানুষের সাথে কথা বলি, দিন শেষে আমার কাছে যখন 2 কোটি ডাটা থাকবে, এই 2 কোটি ডাটা ইউজ করে মডেল ডেভেলপ করতে গেলে আমার তো পুরো হিমশিম খাওয়া লাগবে, মানে আমার মাথা নষ্ট হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো। আমার পক্ষে তো আসলে এত মানুষের ডাটা নেওয়া সম্ভব না। তো আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি যে র্যান্ডমলি কিছু হাউস হোল্ড আমি সিলেক্ট করব। মনে করেন আমি পুরো কুমিল্লা শহরকে অনেকগুলো জোনে ভাগ করলাম, ধর্মসাগর পার, বাদুরতলা, তারপর হচ্ছে পুলিশ লাইন, কান্দির পার, এরকম অনেকগুলো জোনে ভাগ করলাম। এরকম অনেকগুলো জোনে ভাগ করার পর প্রত্যেকটা জোন থেকে র্যান্ডমলি আমি কিছু হাউস হোল্ড পিক করব, দেন ওই বাসাগুলোতে গিয়ে হচ্ছে ডাটা কালেকশন করব। ঠিক আছে? এখন আমাকে এই বড় লোক দেখে স্যার ইয়া করব স্যার। সিলেক্ট করার সময় কতগুলো হাউস হোল্ড ডাটা আমি নিব, এই সংখ্যাটা আমি ফিক্স করব কিভাবে? যে আমি কি 4000 বাসায় যাব, আমি কি 5000 বাসায় যাব, আমি কি 10000 বাসায় যাব, এই সংখ্যাটা আমি ফিক্স কিভাবে করব? এই সংখ্যাটা হচ্ছে এভাবে ফিক্স করা হয়। দেখেন আমি একটু পাশে লাস্টে দুটো লাইন ইংরেজিতে পড়ি, তারপর বাংলায় বলতেছি। যে দেখেন না, নরমালি মিনিমাম 10% sample are required for population less than 50,000, but for a population more than 1 million require only 1% for the same accuracy. এই কথাটার মানে হচ্ছে যদি কোনো একটা স্টাডি এরিয়াতে 50,000 হাউস হোল্ড থাকে বা তার চাইতে কম থাকে, মানে হচ্ছে 50,000 পরিবার বা 50,000 ফ্যামিলি বা তার চাইতে কম সংখ্যক ফ্যামিলি থাকে, তাহলে তার 10% ডাটা আমার নেওয়া লাগবে। মানে যদি 50,000 ফ্যামিলি থাকে, তাহলে আমি ডাটা কালেকশন করব 5,000 ফ্যামিলির ডাটা কালেকশন করব, 5,000 বাসায় গিয়ে আমি কথা বলবো তাদের সাথে ডাটা কালেকশন করার জন্য। আর যদি 1 মিলিয়ন বা 10 লাখের বেশি ফ্যামিলি থাকে, ঠিক আছে, তাইলে হচ্ছে তার 10%, মানে হচ্ছে কত, সরি তার 1%, 10% না, যদি 1% যদি 10 লাখের বেশি থাকে ফ্যামিলি, তাহলে হচ্ছে তার 1% ডাটা আমি নিব, তার মানে মাত্র 10,000 টাকা নিব। কথা কি বুঝছেন?
জি স্যার। জি যদি স্যার 50,000 বা তার চাইতে কম সংখ্যক ফ্যামিলি থাকে তাহলে নিব 10% ডাটা, মানে হচ্ছে 5,000 ডাটা। 50,000 এর 10% কত? 5,000। আর যদি 10 লাখ বা 10 লাখের বেশি, সরি হ্যাঁ 10 লাখ বা 10 লাখের বেশি ফ্যামিলি থাকে তাহলে তার 1%, মানে হচ্ছে কত? 10,000 ডাটা নিব। বোঝা গেছে জিনিসটা কি ক্লিয়ার? 50,000 জি স্যার। ফ্যামিলির জন্য 5,000 ডাটা, আর 10 লাখ ফ্যামিলির জন্য 10,000 ডাটা, মাত্র 5,000 ডাটা বেশি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি মানে তাহলে এররটা বেশি বেশি হবে না স্যার? না, সেম অ্যাকুরেসি দেখেন, আমি যদি অ্যাকুরেসি সেম রাখতে চাই তাইলে হচ্ছে আমার এই থাম্ব রুলটা ফলো করতে হবে। আচ্ছা 50,000 এর জন্য 5,000, 10 লাখের জন্য 10,000। ঠিক আছে, জি আচ্ছা স্যার এই গেল আমার মানে আমি আমার একটা স্টাডি এরিয়াতে কতগুলা ফ্যামিলি থাকে তার উপর বেস করে কতগুলা ফ্যামিলির সাথে আমি কথা বলবো, আমি এই ডিসিশন নিলাম। কারণ সবার সাথে তো কথা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ টাইম একটা ফ্যাক্টর, তারপর ডাটা কালেক্ট করতে আবার টাকা পয়সা লাগবে, কিছু মানুষকে হায়ার করতে হবে। তো টাইম আর হচ্ছে আপনার কস্ট, এই দুইটা মাথায় রেখে হচ্ছে মোটামুটি আমরা এই কাজটা করি যে 50,000 ফ্যামিলির জন্য হচ্ছে 10% আর 1 মিলিয়ন ফ্যামিলির জন্য হচ্ছে 1%। আচ্ছা, এরপর দেখেন যে কোশ্চেনের ডিজাইন। আপনি যখন কোশ্চেনের ডিজাইন করবেন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনের ডিজাইন করার সময় যদি আপনি উল্টাপাল্টা কোশ্চেনের ডিজাইন করেন তাহলে মানুষজন আপনার সার্ভেতে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড বা আগ্রহী হবে না। তো কোন জিনিসগুলো আপনি মাথায় রাখবেন একটু দেখি যে the next step in the survey is the questionnaire design. A good design will ensure better response from the uh, respondent and will significantly improve the quality of data. Design of questionnaire is more of an art than of science. However, few guiding principles can be laid out. The questionnaire should be simple, direct, should take minimum time, and should cause minimum burden to the respondent. Traditional household survey has three major sections: household characteristics, personal characteristics, and trip details. আচ্ছা দেখেন, মানে কোশ্চেনিয়ার ডিজাইন করার সময় আপনাকে কোশ্চেনিয়ারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন কোশ্চেনগুলো ডাইরেক্ট হয়, যে পড়তেছে সে যেন পড়ে ওটার মানে বুঝতে পারে এবং কোশ্চেনটা সরাসরি মানে সে যেন মানে বুঝতে পারে, এবং তার জন্য কোশ্চেনগুলো আনসার করতে কম সময় লাগে। কারণ তার যদি বেশি টাইম লাগে সে তো তাই টাইম নষ্ট করে আপনার কোশ্চেন মানে সার্ভেতে পার্টিসিপেট করবে না। ইভেন কোশ্চেন এমন হইতে হবে যেন যে আনসার করতেছে তার উপর কোনো বার্ডেন বা প্রেশার ক্রিয়েট না করে। সাপোজ আপনি এমন একটা কোশ্চেনিয়ার মানে পার্টিসিপেট করতেছেন যেখানে আপনার স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার মান্থলি ইনকাম কত। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কিন্তু বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করবো না, কারণ যেহেতু আমি অত বেশি ইনকাম করি না। হয়তো মানে যারা হচ্ছে ব্যবসা করে অনেক বেশি বড় লোক, মাসে অনেক টাকা ইনকাম করে, তারা খুব ফুটানি মেয়েরা বলবে যে ভাই আমার মাসে ইনকাম 5 লাখ টাকা 10 লাখ টাকা। বাট যারা আমার মতো গরিব মানুষ মাসে খুব মানে কম টাকা ইনকাম করে তারা কিন্তু খুব একটা কমফোর্টেবল আনসারটা দিবে না যে সে মাসে কত টাকা ইনকাম করতেছে। তো তাকে যদি আপনি সরাসরি তার ইনকাম জিজ্ঞেস করেন এটা তার জন্য একটা বার্ডেন বা প্রেশার না? জি স্যার। জি স্যার এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা রেঞ্জ বলতে পারি, যে মানে আপনি আপনার ইনকামের রেঞ্জ বলেন যে আপনি কি আপনার ইনকাম কি 5,000 থেকে 10,000, 11,000 থেকে 20,000, 21,000 থেকে 30,000, কোন রেঞ্জে পড়তেছে। কারণ এক্স্যাক্টলি ইনকাম না বলে ওই রেঞ্জটা বলা কিন্তু আমার জন্য বেশি মানে কমফোর্টেবল। সাপোজ আমার বেতন হচ্ছে 5,500 টাকা, কিন্তু আমাকে যদি একটা রেঞ্জ দেওয়া হয় 5,500 থেকে 10,000, আমি কিন্তু এখানে টিক মারতে কমফোর্টেবল ফিল করবো, কারণ মানে যাকে বলতেছি সে কিন্তু এক্স্যাক্টলি গেস করতে পারতেছে না আমার ইনকামটা আসলে কত। মানে আমি মোটামুটি সেফ সাইডে থাকতে পারতেছি। ওই জন্য এরকম কোনো কোয়েশ্চেন করা যাবে না যেটা হচ্ছে রেসপন্ডেন্ট বা যারা মানে পার্টিসিপেন্ট থাকবে আমাদের সার্ভেতে তাদেরকে প্রেশার মানে কি করবো তাদের উপর বার্ডেন ক্রিয়েট করবে, তাদেরকে প্রেশার দিবে। বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন আমরা মোটামুটি হচ্ছে কোশ্চেনের ডিজাইন করার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে বা তিন ধরনের ইনফরমেশন গ্যাদার করার জন্য আমি ট্রাই করব। ইনফরমেশন গুলো কি কি দেখেন, প্রথমটা হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে একটা ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, কতজন পুরুষ আছে, কতজন মহিলা আছে, কতজন স্টুডেন্ট আছে, ওই ফ্যামিলির মান্থলি ইনকাম কত, ওই ফ্যামিলির গাড়ি আছে কিনা, তারপর ওই ফ্যামিলির কাছে বাইক আছে কিনা, সাইকেল আছে কিনা, ওই ফ্যামিলির নিজস্ব কোনো বাড়ি আছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে কি হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স। একটা ফ্যামিলি সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা এই হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কালেক্ট করব। বুঝতেছেন? জি স্যার। দেখেন যে this section includes a set of questions designed to obtain socio-economic information about the household. Relevant question are number of family member in the house, number of employed people কয়জন চাকরি করে, number of unemployed people কয়জন চাকরি করে না, age and sex of the member মানে মেম্বারদের বয়স, তারা কি পুরুষ না মহিলা, তারপর হচ্ছে নাম্বার অফ টু হুইলার্স ইন দ্য হাউস,
মানে 2 চাকার যান বাইক কতগুলা আছে ওই বাসার মধ্যে, নাম্বার অফ সাইকেল কয়টা সাইকেল আছে, নাম্বার অফ কার্স ইন দা হাউস কয়টা গাড়ি আছে, হাউস ওনারশিপ এন্ড ফ্যামিলি ইনকাম মানে যে বাসায় ফ্যামিলিটা থাকে ওই বাসার মালিক কি তারা নিজেরাই, এবং ওই ফ্যামিলির ইনকাম কত মান্থলি, এই জিনিসগুলো হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসবে। ঠিক আছে, মানে এই সার্ভের মধ্যে যে 3টা পার্ট থাকবে মানে কোশ্চেনিয়ারের মধ্যে, প্রথম পার্টটা হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স, তারপরের পার্টটা কি পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। This part includes questions designed to classify the household member older than 5. তার মানে ওই বাসাতে যারা ফ্যামিলি মেম্বার 5 বছরের বয়স যাদের 5 থেকে বেশি তাদের সম্পর্কে এবার ডাটা নেওয়া লাগবে। এবং ডাটাগুলো আমি কিভাবে নিব? রিলেশন টু দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, মানে ওই বাসার যে প্রধান, ওই প্রধানের সাথে সম্পর্ক কিরকম। মানে নরমালি একটা বাসার প্রধান কে থাকে? আমাদের বাসার প্রধান হচ্ছে আমাদের বাবা। তো ওই বাবার সাথে হচ্ছে যদি কোনো মহিলা থাকে ওই মহিলার রিলেশন কি? নরমালি কি হবে? আমাদের মা হবে, তার মানে কি বাবার ওয়াইফ। আর যদি কোনো মানে ছোট ছেলে বা মেয়ে থাকে তাহলে কি হবে? সন বা ডটার হবে, তার মানে কি বাবার ছেলে বা মেয়ে হবে। তারপর হচ্ছে সেক্স মানে কি ছেলে না মেয়ে। তারপর হচ্ছে এইজ মানে বয়স কত। তারপর পজিশন অফ এ ড্রাইভিং লাইসেন্স, তার মানে মেম্বার যাদের ডাটা মিনস তাদের কি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই। তারপর হচ্ছে এডুকেশন লেভেল এন্ড অ্যাক্টিভিটি, তোমার শিক্ষাগত যোগ্যতা এবং তারা আসলে কি করে, চাকরি করে নাকি কোন চাকরি বাকরি করতেছে না পড়াশোনা করতেছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে কি পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা বলেন তো তাহলে হাউস হোল্ড ডাটার মধ্যে আমি যখন হাউস হোল্ড ডাটা কালেক্ট করতেছি, কোয়েশ্চেনিয়ার বা সার্ভে ফর্ম যখন আমি ডিজাইন করব, ফর্মের মধ্যে আমার 3টা পার্ট থাকবে। 3টা পার্টের মধ্যে প্রথম পার্টে কি থাকবে বলেন তো? আমজাদ আছেন? আমজাদ হোসেন আসিফ মিউট করে দিয়ে ঘুরতে গেছে মনে হয়। আসিফ আছেন? আমজাদ নাই স্যার। হ্যাঁ মিউট করে দিয়ে ঘুরতে গেছে। আচ্ছা সাজ্জাদ আছেন? জি স্যার। আচ্ছা বলেন তো তাহলে প্রথম পার্টে কি থাকবে? প্রথম পার্টে থাকবে হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স। জি স্যার। ঠিক আছে, মানে হচ্ছে ওই বাসার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। ফ্যামিলি মেম্বাররা তাদের সম্পর্কে ডাটা নিতে হবে। স্যার আসি স্যার। কি ফোন দিয়া মানে ফোন দিছে যে আমজাদ তুমি কোথায়? আমজাদ তুমি ফিরে আসো আমাদের মাঝখানে, তোমার মানে বন্ধুরা তোমার জন্য কান্নাকাটি করতেছে। স্যার ওয়াশরুমে গেছিলাম তো স্যার। স্যার মেসেঞ্জার গ্রুপে স্যার ওকে স্যার নক দিছে। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আমিও চিন্তা করছি আমিও মাঝে মধ্যে এরকম মানে মিউট করে দিয়ে ওয়াশরুমে গিয়ে বসে থাকবো, আপনারাও বসে থাকেন আমিও গিয়ে ওয়াশরুমে বসে থাকবো, ভালো হবে না? আচ্ছা দেখেন জি স্যার। আরিফের খুব পছন্দ হয়েছে আমার প্রস্তাব, বুঝতে পারছি। আমার না স্যার শহীদের স্যার। শহীদের স্যার। আচ্ছা এরপর দেখেন এরপরে পার্টি কি থাকবে? পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই ফ্যামিলিতে যে মেম্বাররা আছে ইন্ডিভিজুয়ালি মেম্বারদের বয়স কত, মানে তাদের পুরুষ না মহিলা, তাদের ইনকাম কত, বা তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ড পার্টে আসবে। আর লাস্ট পার্টে আসবে হচ্ছে ট্রিপ ডাটা। ঠিক আছে, ট্রিপ ডাটা তার মানে হচ্ছে সে সকালবেলা কোত্থেকে কই যায়, তার অরিজিন কোনটা, তার ডেস্টিনেশন কোনটা, সে কয়টা ট্রিপ ডেইলি মানে প্রোডিউস করে, এই জিনিসগুলো হচ্ছে ট্রিপ ডাটার মধ্যে আসবে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে this part of the survey aims at detecting and characterizing all trips made by the household members identified in the first part. তার মানে এই প্রথম দুইটা পার্টে আমরা তো বুঝতে পারবো যে একটা বাসায় আসলে মেম্বার কয়জন আছে, যে একজন বাবা আছে, একজন মা আছে, তাদের দুইটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, এবং ছেলে মেয়েগুলো হচ্ছে স্কুলে যায় বা কলেজে যায় বা ইউনিভার্সিটিতে যায়। এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো তখন তাদের ট্রিপ ডাটা বা তারা কই যায় আমরা 3 নাম্বার পার্টে এসে বা 3 নাম্বার সেকশনে এসে এই ডাটাগুলো কালেকশন করবো। ঠিক আছে, a trip is normally defined as any movement greater than 300 meter from an origin to a destination with a given purpose. তার মানে হচ্ছে একটা ট্রিপ আমি বুঝবো কিভাবে? মনে করেন আপনি বাসা থেকে হাওয়া খাইতে বাইর হইছেন, যেমন একটু মানে আমজাদ বাসা থেকে হাওয়া খাইতে বাইরন, আমজাদ কি আবার বাথরুমে গেছে মনে হয়? না স্যার আছে স্যার। আচ্ছা বাসা থেকে হাওয়াটা খাইতে বাইরন? না স্যার। আচ্ছা আপনি যদি বাসা থেকে হাওয়া খাইতে বাইরন, মনে করেন আপনি 300 মিটারের বেশি মানে ডিসটেন্স ট্রাভেল করছেন বা 300 মিটারের বেশি আপনি গেছেন, তাহলে কি এটা একটা ট্রিপ হিসেবে আমি কাউন্ট করব? তো কিছু বলেন না কেন? নেটের প্রবলেম মনে হয়। ডিপেন্ড করে স্যার আমরা স্যার কি দিয়ে টিপটা করতেছি, কার না বাইক নিয়ে। তারা একটু বলেন। আচ্ছা
স্যার ডিপেন্ড করে স্যার কিসের উপরে স্যার আমরা ট্রিপটা করতেছি, কি বাসে না কার না স্যার ওইটার না উপর। না ডিপেন্ড করতেছে কিসের উপর ট্রিপ করতেছে তার উপরে না। ডিপেন্ড আমি করতে বাসে স্যার আমি করি, কারে করি, ঘোড়ায় করি, গাধায় করি, আর সুপারম্যানের মতো উইরা উইরা যাই, আমি আচ্ছা। যেমনি যাই না কেন ওইটা একটা ট্রিপ হবে যদি ট্রিপের কোনো একটা উদ্দেশ্য থাকে, যে আমি কি বাজার করতে যাচ্ছি, আমি কি মানে শপিং করতে যাচ্ছি, আমি কি মার্কেটে যাচ্ছি, আমি কি কোনো রিলেটিভের বাসায় ঘুরতে যাচ্ছি, কোন একটা পারপোজ থাকতে হবে। মানে ট্রিপের কি থাকবে, কোন একটা উদ্দেশ্য থাকবে। মানে উদ্দেশ্যহীন ভাবে হাওয়া খাইতে বাইরে হইলে ওটা কোনো ট্রিপ হবে না। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আহ জি স্যার। সবাই কি বুঝতেছেন? মানে কি, আপনি যদি কোনো কাজ ছাড়া বাসা থেকে বাইরে হয়ে এমনি ঘোরাঘুরি করেন, তাহলে আপনি 300 মিটারের বেশি ডিস্টেন্স কভার করলেও আপনার ওটা ট্রিপ হিসেবে কাউন্ট হবে না। বাট আপনি যদি বাসা থেকে বের হয়ে হাওয়া খাইতে বের হয় নাই, বাজার করতে বের হয়েছেন, আপনি যদি 300 মিটার ট্রাভেল করেন, বাজারে গিয়ে কোনো কিছু কিনেন, আপনি বাসা থেকে মেডিসিন কিনতে বের হয়েছেন, আলহামদুলিল্লাহ। তাইলে হচ্ছে কি ওটা একটা ট্রিপ হিসেবে কাউন্ট হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো দেখি আমার মনে হচ্ছে অনেকেই হাওয়া খাইতে গেছে। মিউট করে দিয়ে আমি একটু এখন মানে রোল কল করি, তাইলে বুঝতে পারবো। মেসেঞ্জার গ্রুপে তাড়াতাড়ি বলেন যে রোল কল করতেছে, তাহলে সবাই হাওয়া খায় চলে আসবে। স্যার রোল 10 আছে স্যার। হ্যাঁ, রোল 10 গাছতলায় বসে আছেন না আপনি? স্যার না গাছতলা, হ্যাঁ স্যার গাছতলা নিচ্ছি স্যার। আমার গতকালকে আসলে আমি রোল 10 অনেক বকা টকা দিছি, আজকে ওই রাত্রেবেলা ক্লাসের জন্য আসলে এটা ভুল হইছে। টকা দেওয়া উচিত ছিল আসলে বাকিদেরকে, কারণ ওই দিন আমি যখন বলছিলাম যে আজকে হচ্ছে একই টাইমে দুইটা ক্লাস নিব, শহীদ মনে হয় ছিল না, ওর মনে হয় নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, জি কিন্তু স্যার। বাকিরা তো ছিলেন, তারা কি একবারও শহীদ ওই দিন আমরা জানতাম না তো, সাকিব স্যার আমাদেরকে পরের দিন বলছে। জি স্যার। জি স্যার। স্যার যখন বলছে তখন সাকিব স্যারকে আপনাদের বলা উচিত ছিল যে মানে আমার ক্লাস আছে। আপনারা ওই কাজটা না করে আপনারা আমাকে বলছেন যে সাকিব স্যারের ক্লাস আছে। মানে কথা হচ্ছে মানে আগে মানে কি বলবো, যেই স্যার আগে অ্যানাউন্স করবে যে ক্লাসের ব্যাপারে, ওনারটা ঠিক রেখে পরের যিনি অ্যানাউন্স করবে ওনাকে বলবেন যে আগে আরেকটা ক্লাসের শিডিউল দেওয়া হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে হইতে পারে, আমি যদি পরে বলি আমারটা পিছাই দিবেন, কোনো সমস্যা নেই। মানে আমার আগে যদি কেউ শিডিউল দিয়ে দেয়, আমি কেন পিছাবো না, অবশ্যই আমি পিছাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ও আচ্ছা। তো দিন থেকে এই ভুলগুলো আর কইরেন না। সাকিব স্যার আমার আগে শিডিউল দিতে পারে, যদি সাকিব স্যার আমার আগে দিয়ে থাকে তাহলে ওনারটা ফিক্স থাকবে, আমারটা পিছাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 1 কি আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 2 আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 3 আছেন? ইয়েস স্যার। 6, Yes, sir. 9, ইয়েস স্যার। 10, ইয়েস স্যার। 11। রাফি আজকে ঘুমাইতেছে মনে হয়। রাফির মোবাইল নষ্ট স্যার। রোল নাম্বার 12, Yes, sir. 15, আচ্ছা 15 নাই, 16, ইয়েস স্যার। 20। ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের সবার বাসায় কি ওয়াইফাই আছে? না না স্যার। ডাটা কিনা কে কে ক্লাস করেন? স্যার শোই স্যার নাকি গাছ নিয়েছি স্যার, একদম দেখেন স্যার নাকি গাছ নিয়েছি। লুবনা কি ডাটা কিনা ক্লাস করেন? জি স্যার। জি স্যার। আর বাকিদের মানে শহীদ আর লুবনা ছাড়া কি আর কেউ ডাটা কিনা ক্লাস করেন না? বাকিদের বাসায় ওয়াইফাই আছে? জি স্যার। ওয়াইফাই আছে স্যার। আচ্ছা, এখন মানে লুবনা তো স্যার মনে বাকিরা বড় লোক স্যার, আমরা একটু না, সবথেকে বড় লোক হচ্ছে লুবনা, ও তো একসাথে মনে হয় মানে 20 জিবি 50 জিবি কিনা মনে হয়। 50 জিবি কিনেছে। তাহলে লুবনা কোন প্যাকেজ ইউজ করে শহীদ, আপনি ওটা কিনা ফেলছেন, তাহলে আপনার বাসা থেকে বারবার বাইরে হওয়া লাগবে। স্যার রুট ক্যাপাবিলিটি স্যার আমার আপনি কি বলতেছেন? শহীদ আপনার কথা আমরা কেউ স্যার বুঝতেছি। ও স্যার একটা উৎসাহ মতো স্যার আমাদের। আচ্ছা, সমস্যা নাই, এই ভিডিওগুলো তো ইউটিউবে মানে আপলোড করতেছে, যদি কারো ক্লাস করতে প্রবলেম হয় বা দেখেন যে মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, মানে পরে ভিডিওগুলো ইউটিউবে দেখেন তাইলেই হবে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটু আগাই তাইলে, আমরা কোশ্চেনের ডিজাইন দেখলাম, আমরা হচ্ছে দেখলাম যে কোশ্চেনের ডিজাইনের মধ্যে 3টা পার্ট থাকবে। ফার্স্ট হচ্ছে হাউস হোল্ডের ডাটা থাকবে, তারপর হচ্ছে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তারপর হচ্ছে কি ট্রিপ ডাটা নিব আমরা, ঠিক আছে? তারপর দেখেন যে সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন, মানে এরপরে আপনার কাজ কি, সার্ভেটা কন্ডাক্ট করা বা সার্ভেটা পরিচালনা করা, ঠিক আছে? আপনি প্রথমে কি করলেন, কোশ্চেন একটা ডিজাইন করলেন যে ওয়ান্স দ্য কোশ্চেনার ইজ রেডি, দ্য নেক্সট স্টেপ ইজ টু কন্ডাক্ট দ্য অ্যাকচুয়াল সার্ভে উইথ দ্য হেল্প অফ ইনিউমারেটরস। ইনিউমারেটর মানে হচ্ছে যারা ডাটা কালেক্ট করবে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে ইনিউমারেটর, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার।
দেখেন যারা ডাটা কালেক্ট করতেছে তাদেরকে আমরা বলতেছি কি, তাদেরকে আমরা ইনুমারেটর বলতেছি। Enumerator has to be trained first by briefing them about the details of the survey and how to conduct the survey. মানে প্রথমে যারা ডাটা কালেকশন করবে ওদেরকে আপনি ট্রেনিং দিবেন কিভাবে ডাটা কালেকশন করতে হবে, কারণ ওরা তো মানে প্রফেশনাল না, ওরা অনেক সময় দেখা যাবে যে আপনি কি চাচ্ছেন ওটা বুঝবে না, আপনি কি চাচ্ছেন ওইটা ফার্স্ট ওদেরকে বুঝায় বলবেন, তাহলে ওরা ওইভাবে ডাটা কালেকশন করবে। তারপর দে উইল বি গিভেন র্যান্ডম হাউসহোল্ড অ্যাড্রেসেস এন্ড দ্য কোয়েশ্চেনিয়ার সেট। আপনি তাদের কাছে হচ্ছে আপনার কোয়েশ্চেনিয়ারের যে স্যাম্পল গুলো আছে বা যে ফর্ম গুলো আছে ওগুলো ধরাই দিবেন, আর মানুষজনের বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন র্যান্ডমলি, যে তারা কোন কোন জায়গায় গিয়ে ডাটা নেবে বা কার কার বাসায় গিয়ে ডাটা নেবে এটা র্যান্ডমলি দিয়ে দিবেন। তারপর দে হ্যাভ টু ফার্স্ট গেট পারমিশন টু বি সার্ভেড ফ্রম দ্য হাউসহোল্ড। তাদের প্রথম কাজ হচ্ছে তারা যে বাসায় যাবে, মনে করেন আমি ঠিক করলাম যে শহীদ, আরিফ, আমজাদ, সাজ্জাদ এই চারজনকে আমি ইনুমারেটর বা সার্ভে হিসেবে সিলেক্ট করলাম। ওদের দায়িত্ব হচ্ছে মানুষের বাসায় গিয়ে ডাটা কালেকশন করা। তো শহীদ হচ্ছে ফার্স্টে গেল, মনে করেন কান্দির পাড়ে কারো একজনের বাসায় যাবে, তো বাসায় গিয়ে ডাটা কালেকশন করার আগে যেটা করতে হবে ওই বাসার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পারমিশন নিতে হবে ডাটা কালেকশন করার। আপনি অবশ্যই মানে সরাসরি গিয়ে ডাটা কালেকশন করতে পারবেন না, আপনার আগে থেকে পারমিশন নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে যে ভাই আগামীকালকে হচ্ছে 12টার সময় আপনার বাসায় আমরা ডাটা নেওয়ার জন্য আসবো, আপনি কি একটু ফ্রি থাকবেন বা আপনি কি মানে ডাটা দিতে আগ্রহী কিনা। সে যদি আপনাকে পারমিশন দেয় যে ঠিক আছে আপনারা কালকে 11টার সময় বা 12টার সময় আইসেন, আমি পার্টিসিপেট করব, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি তার বাসায় গিয়ে ডাটা নিতে পারবেন। এটা হচ্ছে পুরোপুরি তার উইলিংনেস এর উপর ডিপেন্ড করতেছে। সে যদি না চায় আপনি তার বাসায় গিয়ে ডাটা নিতে পারবেন না, সহজ কথা। তারপর দে মে সিলেক্ট এ টিপিক্যাল ওয়ার্কিং ডে ফর দ্য সার্ভে এন্ড আস্ক দ্য মেম্বার অফ দ্য হাউসহোল্ড about the details required in the questionnaire. They may take care that each member of the household should answer about their own travel details except the children below 12 years. Trip details of children below 5 years are normally ignored since the actual survey may take place anytime during the day. The respondent are required to answer the question about the travel details of the previous day. আচ্ছা দেখেন এটার মানে হচ্ছে মানে যখন আপনাদেরকে ইনুমারেটর বা সার্ভে হিসেবে সিলেক্ট করা হইলো, আপনাদের কাজ হচ্ছে একটা বাসায় গিয়ে ওই প্রত্যেকটা মেম্বারের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা এবং প্রত্যেকটা মেম্বার তাদের নিজেদের ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে নিজেরাই বলবে। মনে করেন আমি মুস্তাফিজের বাসায় গেলাম সার্ভে করার জন্য, মুস্তাফিজের আব্বু মুস্তাফিজের মানে উনি হচ্ছে ওনার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে বলবে। আমি আন্টির সাথে কথা বললাম, আন্টি হচ্ছে মানে মুস্তাফিজের আম্মু হচ্ছে ওনার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে বলবে, মুস্তাফিজ তার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে বলবে, ওর ছোট ভাই বোন থাকলে তারা তাদের ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে বলবে। মানে মুস্তাফিজ সকালবেলা কই যায়, কখন ফেরত আসে, কেমনে যায়, এই সম্পর্কে কিন্তু আমি ওর আম্মু বা আব্বুকে জিজ্ঞেস করবো না, আমি ডিরেক্টলি ওকেই জিজ্ঞেস করবো, ঠিক আছে। এবং বাসায় যদি 12 বছরের নিচে কেউ থাকে তাইলে তার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে সে নিজে বলবে না, তার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে সিনিয়র বা গার্ডিয়ান যিনি থাকবে তিনি বলবে। বোঝা গেছে? জি স্যার। এবং বাসায় যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাহলে তার ট্রাভেলটা আমরা ইগনোর করব। বোঝা গেছে? মানে সে কোথায় যায় না যায় এটা আমাদের মাথা ব্যথা না। তাহলে কি কি বললাম বুঝছেন? জি স্যার। জি স্যার। কি কি বললাম যে প্রথমে হচ্ছে বাসার প্রত্যেকটা মেম্বারের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে হবে, একজনের ট্রাভেল সম্পর্কে আরেকজনের কাছ থেকে ইনফরমেশন নেওয়া যাবে না, মানে যে মেম্বার তার সাথেই পার্সোনালি কথা বলতে হবে তার ট্রাভেল প্যাটার্ন বা ট্রাভেল বিহেভিয়ার সম্পর্কে। এরপর হচ্ছে যদি 12 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে সে নিজে বলবে না, তার ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে তার বাসায় কোনো সিনিয়র ভাই বোন বাবা মা তাদের সাথে কথা বলতে হবে। এরপর হচ্ছে যদি 5 বছর নিচে কোনো বাচ্চা থাকে মানে বিলো 5 ইয়ার যদি কোনো চিলড্রেন থাকে তাহলে তার ট্রাভেলটাকে নরমালি আমরা ইগনোর করব, মানে তার ট্রাভেল আমাদের স্টাডিতে কোনো ধরনের কোনো মাহাত্ম্য বা ইম্পর্টেন্স রাখে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে আমরা কয় ভাবে সার্ভেটা করতে পারি। এই হাউসহোল্ড সার্ভের 3টা মেথড আছে। There are many methods of the administration of the survey and some of them are discussed below. এই সার্ভেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করার বা কন্ডাক্ট করার 3টা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে টেলিফোনিক ইন্টারভিউ, মানে হচ্ছে the enumerator may use telephone to fix an appointment and then conduct detailed telephonic interview. This is very popular in western countries where phone penetration is very high. তার মানে হচ্ছে ইনুমারেটর মানে যারা সার্ভে করবে তারা হচ্ছে ফার্স্টে একটা ফ্যামিলি বা একটা পরিবারের কাছে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই আমি হচ্ছে কালকে দুপুর 12টার সময় আপনাকে আবার ফোন দিব এবং ফোন দিব হচ্ছে একটা সার্ভে করার জন্য। হয়তো আপনার 5 মিনিট টাইম লাগবে সার্ভেটা করতে, আপনার কি 5 মিনিট টাইম হবে আমাদের সার্ভেটাতে পার্টিসিপেট করার জন্য? উনি যদি বলে যে ঠিক আছে আমি কালকে ফ্রি থাকবো বাট আপনি আমাকে 12টার সময় না, আপনি আমাকে 12:30টার দিকে ফোন দিয়ে, তাহলে তার সাথে আপনার টেলিফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হলো 12:30টার সময়। আপনি এর পরের দিন তাকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে আপনি আপনার সার্ভেটা কন্ডাক্ট করবেন।
এটা হচ্ছে কি টেলিফোনিক ইন্টারভিউ, বা যে ইন্টারভিউটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে হয়। বাইরের দেশে বা ডেভেলপ কান্ট্রি গুলোতে বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে হচ্ছে এই টেলিফোনিক ইন্টারভিউ অনেক বেশি পপুলার। বোঝা গেছে? তারপর দেখেন যে টেলিফোনিক ইন্টারভিউর পর হচ্ছে মেইল ব্যাক। The enumerator drops the questionnaire to the respondent and asks them to fill the detail and mail them back with required information. Care should be taken to design the questionnaire so that it is self-explanatory. কিছু বুঝছেন? না স্যার, এটা না স্যার আমাকে কেউ একটু বুঝাই দেন, আমিও বুঝিনি। আমাকে কে বুঝাই দিবেন? আমজাদ স্যার, আমজাদ। আমাদের একটু স্যার, বুঝাই এটা দেন। হতে পারে মিলে স্যার করা সমস্যা হলো নেই, আপনি যে যদি বাথরুমে থাকেন তাও হবে, আপনি বাথরুম থেকে বুঝাই দেন। আমজাদ আবার বাথরুমে গেছে। না স্যার, আছি স্যার। আছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বলি, দেখেন এটার মানে হচ্ছে আপনি মানে এরকম বিভিন্ন ফ্যামিলির কাছে গিয়ে একটা হচ্ছে কোশ্চেনিয়ার এরকম দিয়ে চলে আসবেন, ঠিক আছে? আপনি থাকবেন না এখানে, দিয়ে চলে আসবেন। তারা হচ্ছে তাদের অফরোড টাইমে ওইটা পরে ফিল আপ করে আপনাকে আবার মানে কি বলবো পোস্ট করে দিবে বা আপনাকে পাঠিয়ে দিবে আপনার কাছে। এটা হইতে পারে কুরিয়ার করে দিতে পারে, বা হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে আগেরকার দিনে যেমন চিঠি পাঠাইতো মানুষজন, ওইভাবে পাঠাইতে পারে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কোয়েশ্চেন গুলা এমন হইতে হবে যে সেলফ এক্সপ্লেনেটরি। তার মানে কোয়েশ্চেন পড়ে যে পার্টিসিপেট করতেছে, পার্টিসিপেন্ট যেন বুঝতে পারে আপনি কি জানতে চাচ্ছেন। মানে কারণ সে তো তার কোনো প্রবলেম থাকলে বা তার কোনো ক্লারিফিকেশন জানতে হইলে সে কিন্তু আপনাকে পাচ্ছে না জিজ্ঞেস করার জন্য, আপনি তার সামনে নাই। তো কোয়েশ্চেন গুলো যেন সেলফ এক্সপ্লেনেটরি হয় বা নিজেকে এক্সপ্লেন করতে পারে কোয়েশ্চেন গুলা, এরকম হইতে হবে যেন মানে পার্টিসিপেন্ট নিজেই পড়ে বুঝতে পারে যে আসলে আপনি কি জানতে চাচ্ছেন। এটা গেল হচ্ছে মেইল ব্যাক, মানে হচ্ছে ফিল আপ করে আপনাকে আবার মেইল ব্যাক করে দিল, আপনার কাছে পাঠিয়ে দিল। তারপর দেখেন ফেস টু ফেস, এটা তো বুঝতেছেন যে ইন দিস মেথড দ্য enumerator visit the home of the respondent and asks the question and fills up the questionnaire by himself. This is not a very socially acceptable method in the developed countries, as these are treated as intrusion to the privacy. However, in many developed countries, especially with less educated people, this is the most effective method. মানে হচ্ছে আপনি কি করবেন, আপনি একটা পার্টিসিপেন্টের বাসায় গিয়ে সরাসরি তাকে কোশ্চেন গুলা করবেন এবং সে আনসার দেওয়ার পরে আপনি নিজ হাতে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? যদিও বাইরের দেশগুলোতে বা ডেভেলপ কান্ট্রি গুলোতে হচ্ছে এটা অত একটা পপুলার না, কারণ হচ্ছে কি এটা আপনার প্রাইভেসির হ্যাম্পার করতেছে না মানে পার্টিসিপেন্টের। জি স্যার। আপনি কি মানে চাবেন যে একজন অপরিচিত মানুষ আপনার বাসায় এসে আপনার ড্রয়িং রুমে বসে আপনাকে জিজ্ঞেস করবে কোশ্চেন, আপনি আনসার দিবেন, সে মনের সুখে বসে বসে ফিল আপ করবে? এটা কি আপনার জন্য খুব একটা মানে মানে কি বলবো বাঞ্ছনীয় না, এটা আপনার জন্য কমফোর্টেবল না ব্যাপারটা আসলে। আপনি চাবেন না এরকম কিছু করতে। কিন্তু যদি এরকম একটা দেশ হয় যেখানে হচ্ছে ডেভেলপ কান্ট্রি কিন্তু শিক্ষিত মানুষজন কম, মানে এক্সাম্পল দিব না কারণ এক্সাম্পল দিলে হচ্ছে আবার প্রবলেম হয়ে যাবে, দেখা যাবে যে এমন একটা দেশের নাম বলছি যেখানে আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনারা মনে কষ্ট পাইতে পারেন। তো ধরে নেন যেখানে একটা দেশ যেখানে হচ্ছে অনেক বড় লোক মানুষজন থাকে কিন্তু টাকা পয়সা কম, মানে সরি টাকা পয়সা বেশি কিন্তু শিক্ষা মানে তারা এডুকেটেড না, এই ধরনের মানে দেশে হচ্ছে কি আপনার জন্য সুবিধা এই ফেস টু ফেস ইন্টারভিউ। আপনি নিজে যাবেন, নিজে গিয়ে কোশ্চেন গুলো পার্টিসিপেন্টদেরকে বুঝাই দিবেন, বুঝাই দিয়ে কি ওরা হচ্ছে আপনাকে আনসার দিবে, আপনি আনসার গুলো নিজের হাতে ফিল আপ করবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ডাটা কালেকশনের 3টা প্রসিডিউর বা হাউস হোল্ড ডাটা কালেকশনের 3টা প্রসিডিউর, টেলিফোনিক ইন্টারভিউ, মেইল ব্যাক আর হচ্ছে কি ফেস টু ফেস ইন্টারভিউ। বোঝা গেছে? এই 3টা গেল। আচ্ছা, এবার হচ্ছে দেখেন যে ডাটা প্রিপারেশন। আচ্ছা, আপনি হচ্ছে ডাটা পেয়ে গেছেন। দেখেন আমি যদি আরেকটু সামারি করি, প্রথমে আমরা কি করলাম, স্টাডি এরিয়াটাকে ফিক্স করলাম, আমরা এক্সটার্নাল কর্ডন লাইন আঁকছিলাম, মনে আছে? আমরা এক্সটার্নাল কর্ডন লাইন দিয়ে আমার স্ক্রিনের মধ্যে নীল দাগ দিতেছেন কে? মনুষ্যকে ছোট বাচ্চাদের মতো দাগাদাগি করতেছে। আচ্ছা করেন, সমস্যা নেই, দেখেন। শহীদ স্যার, একটু ট্রাই করতেছি স্যার, পারি কিনা। আচ্ছা করেন সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমরা হচ্ছে ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে হচ্ছে পুরো স্টাডি এরিয়াকে অনেকগুলো জোনে ভাগ করছি। তারপর কি করলাম, আমরা হাউস হোল্ড সার্ভে কন্ডাক্ট করলাম। হাউস হোল্ড সার্ভে কন্ডাক্ট করে আমরা কি পাইলাম, ডাটা পাইলাম। তো ডাটা পাওয়ার পর এখন আমাদেরকে ডাটাগুলো রেডি করতে হবে না ইউজ করার জন্য? জি স্যার। দেখেন ডাটাগুলো পাওয়ার পরে ডাটাগুলো তো বিভিন্ন ফর্মে থাকবে, উল্টাপাল্টা ফর্মে থাকবে। ডাটাগুলোকে আমাদেরকে গোছাইতে হবে বা মডেলিং করার জন্য ডাটাগুলোকে রেডি করতে হবে। এই রেডি করার সময় ডাটাতে 3 ধরনের কারেকশন অ্যাপ্লাই করতে হয়। কারেকশনগুলো দেখেন, প্রথমে হচ্ছে হাউস হোল্ড সাইজ কারেকশন। একটু কি বলছে দেখেন যে ইট মে বি পসিবল দ্যাট while choosing the random sample one may choose either larger or smaller than the average size of the population as observed in the census data and the correction should be made accordingly.
তার মানে হচ্ছে আপনি একটা স্টাডি এরিয়াতে সার্ভে করার আগে ওই স্টাডি এরিয়ার সেন্সাস ডাটা কালেকশন করবেন। মানে হচ্ছে কোন একটা সেন্সাস অফিস বা সেন্সাস ডিপার্টমেন্ট থেকে আপনি ওই স্টাডি এরিয়ার পপুলেশন, নাম্বার অফ হাউস হোল্ড, নাম্বার অফ এডুকেটেড পার্সন, নাম্বার অফ বিজনেস পার্সন, মানে মোট কথা হচ্ছে যতটুকু ধারণা পাওয়া সম্ভব আপনি ফিজিক্যালি হাউস হোল্ড সার্ভে কন্ডাক্ট করার আগে এই ধারণাগুলো আপনি কোত্থেকে পাইতে পারেন? আপনি পেতে পারেন হচ্ছে সেন্সাস ডিপার্টমেন্ট থেকে ওই এরিয়াতে। তো সেন্সাস ডিপার্টমেন্টের যে ডাটা, ওই ডাটা থেকে আপনি বুঝতে পারবেন যে ওইখানে কতগুলো হাউস হোল্ড আছে এবং ওই হাউস হোল্ডের এভারেজ ফ্যামিলি সাইজ কত। মানে একটা এলাকাতে যে পরিবারগুলো থাকে ওই পরিবারের সদস্য সংখ্যা এভারেজে কি 5 জন, 6 জন, 4 জন, 3 জন, 2 জন না 10 জন, এটা আপনি কোত্থেকে বুঝতে পারবেন? এই যে সেন্সাস ডাটা বলা আছে, এই সেন্সাস ডাটা থেকে আপনি বুঝতে পারবেন। এখন আপনি দেখলেন যে যেই এলাকাতে সার্ভে করতেছেন ওই এলাকার এভারেজ হাউসহোল্ড সাইজ হচ্ছে 5, বাট আপনি যখন ডাটা কালেকশন করার জন্য হাউসহোল্ড ফিক্স করছেন বা স্যাম্পল ফিক্স করছেন, আপনি এমন ফ্যামিলি গুলাকে চুজ করছেন যে ফ্যামিলি গুলোর হাউসহোল্ডের সংখ্যা হচ্ছে 7 অথবা 4, মানে 5 থেকে বেশি অথবা কম, মানে এভারেজ থেকে বেশি অথবা কম। তাহলে কি আপনার ডাটা কালেকশন একটু ভুল হয়েছে না? আপনাকে যেটা করতে হবে তখন এই হাউসহোল্ডের সাইজটা ঠিক করতে হবে, এটার জন্য একটা কারেকশন অ্যাপ্লাই করতে হবে। আপনি যেটা করতে পারেন, আপনি যদি মানে কম ডাটা নিয়ে থাকেন, মনে করেন আপনি মাত্র সার্ভে করা শুরু করছেন এবং শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই বা অল্প কয়েকদিনের মধ্যেই আপনি আপনার ভুলটা ধরতে পারছেন, তাহলে যে ডাটাগুলো কালেক্ট করে পাচ্ছেন এগুলো বাদ দিয়ে আপনি নতুন ভাবে আবার অ্যাকুরেট নাম্বার অফ হাউসহোল্ড বা অ্যাকুরেট সাইজের জন্য নতুন ভাবে ডাটা কালেকশন শুরু করতে পারেন। অথবা যদি এমন হয় আপনার ডাটা কালেকশন শেষ হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেই বাসায় 7 জন আছে ওই বাসায় আপনি মানে হয়তো যে মানে অতিরিক্ত 2 জনের ডাটা নিছেন ওই 2 জনের ডাটা ইগনোর করতে পারেন, আর বাকি 5 জনের ডাটা আপনি কনসিডার করতে পারেন যদি আমার এভারেজ হাউসহোল্ড সাইজ একটা স্টাডি এরিয়ার জন্য 5 হয়। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ শহীদ, আপনি গাছতলায় বসে খুব মানে কি বলবো বুঝতে পারতেছি। আপনাকে আমি আরো আধা ঘন্টা বসায় রাখবো, চিন্তা করেন না গাছতলায়। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তারপর দেখেন সোশিও ডেমোগ্রাফিক কারেকশন। It is possible that there may be difference between the distribution of the variable sex, age, etc. between the survey and the population as observed from the census data. This correction is done after the household size correction. আচ্ছা, এটার মানে হচ্ছে দেখেন যে যখন আপনি ডাটা কালেকশন করতেছেন, আপনি তো প্রথমে হচ্ছে কালেকশন করতেছেন কি ডাটা? সেন্সাস ডাটা। এই সেন্সাস ডাটা থেকে আপনি হচ্ছে একটা এলাকার মোটামুটি তো বললাম যে হাউসহোল্ডের সাইজ, হাউসহোল্ডের নাম্বার অফ হাউসহোল্ড বা ওই এলাকার মানুষজনের ছেলে পুরুষ কয়জন, মহিলা কয়জন, এগুলো আপনি আগে একটা ধারণা পাচ্ছেন। ধারণা পাওয়ার পরে আপনি নিজে হাউসহোল্ড সার্ভে কন্ডাক্ট করতেছেন এক্সাক্ট ডাটা পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে আপনি মনে করেন গেছেন শহীদের বাসায়, শহীদের বাসায় গিয়ে আপনি শহীদকে মানে আপনি সেন্সাস ডাটা বা সেন্সাস ডিপার্টমেন্টের ডাটা থেকে আপনি পাইছেন যে শহীদের বাসায় একজন থাকে যার নাম হচ্ছে শহীদ MSM, তার বয়স হচ্ছে 10 বছর। ঠিক আছে, এটা আপনি এই সেন্সাস ডাটাটা কালেক্ট করা হয়েছিল 5 বছর আগে। তাহলে এখন কি আর শহীদের বছর মানে বয়স 10 বছর আছে? ওর বয়স এখন 15 বছর হয়ে গেছে না? জি স্যার। তার মানে আপনি হাউস হোল্ডের যে ডাটাটা নিচ্ছেন ওই ডাটার সাথে আপনার সেন্সাস ডাটার একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে না? এখানে দেখতেছেন আপনি শহীদের বাসায় একজন মানে ছেলে আছে শহীদ MSM নামে, তার বয়স হচ্ছে 10, বাট অ্যাকচুয়ালি আপনি সার্ভে করে পাইলেন তার বয়স 15। তখন আপনাকে কি করতে হবে? এটা ঠিক করতে হবে। ঠিক আছে, তার মানে কি আসলে কিন্তু তার বয়স এখন 15ই। আপনি কিন্তু আর সেন্সাস ডাটার উপর ডিপেন্ড করতে পারবেন না, কারণ এটা নেওয়া হয়েছিল 5 বছর আগে। আপনাকে এই কারেকশনটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন যে নন রেসপন্স কারেকশন। It is possible that there may not be a response from many respondents possible because they are on travel every day. Correction should be made accommodate this after the previous 2 correction. আচ্ছা, এমন হইতে পারে যে আপনি একটা বাসায় গেছেন, ওই বাসায় তো কোনো একজন ফ্যামিলি মেম্বার বাসার বাইরেও থাকতে পারে না? সে তো ঢাকা যাইতে মানে আপনি কুমিল্লাতে কোনো একটা বাসায় গেছেন, ওই বাসার কোনো একজন ফ্যামিলি মেম্বার তো ঢাকা যাইতে পারে কোনো একটা কাজে বা চিটাং যেতে পারে কোনো একটা কাজে, যাইতে পারে না? এই যে মিসিং রেসপন্ডেন্ট বা নন রেসপন্স হইতেছে বা যেই মেম্বারটা হচ্ছে রেসপন্স করতেছে না, অথবা এরকম হইতে পারে যে কোনো একটা বাসায় আপনি গেছেন, গিয়ে দেখতেছেন যে ওই বাসায় কোনো ফ্যামিলি মেম্বারই প্রেজেন্ট নাই, মানে তারা সবাই ছুটি কাটাইতে গেছে বা তারা সবাই বেড়াইতে গেছে। হইতে পারে না? পারে না? এরকম পারে স্যার। পারে। এরকম যারা নন রেসপন্স থাকবে বা নন রেসপন্সিভ যে ফ্যামিলি গুলো থাকবে, পরবর্তীতে কি এদের কাছ থেকে ডাটা গুলো আবার নিতে হবে।
এটাই হচ্ছে কি নন রেসপন্স কারেকশন। বোঝা গেছে? ও বুঝতে ও পারছেন? আরিফ সেই বোঝা বুঝছি। আচ্ছা আল্লাহ জানে, মানে আশা করি সবাই বুঝছেন। এগুলো পুরোপুরি থিওরিটিক্যাল কথাবার্তা, এখন পর্যন্ত কোনো ম্যাথে যাই নেই, তো এগুলা মানে বাংলা কথাবার্তা, এগুলো না বোঝার কিছু নেই। তারপর দেখেন নন রিপোর্টেড স্যার ট্রিপ। ম্যাথ তো আছে স্যার এখানে? হ্যাঁ, এরপর ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে ম্যাথ শুরু করব। স্যার কালকে থেকে এক সুন্দর ক্লাস করবো। আচ্ছা স্যার ম্যাথ করলে স্যার তাহলে স্যার আগে একটা স্যার ভিডিও স্যার দিয়ে দিলে স্যার ম্যাথটা করে তারপর স্যার বুঝালে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ম্যাথটা আগে হচ্ছে একটা ভিডিও করে বুঝাই দিয়ে তারপর আপনাদের কি প্রবলেম আছে না আছে এগুলো জি স্যার। মানে শুনবো আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, নন রিপোর্টেড ট্রিপ কারেকশন মানে হচ্ছে ইন মেনি সার্ভিস পিপল আন্ডারএস্টিমেট দ্য নন ম্যান্ডেটরি ট্রিপস এন্ড দ্য অ্যাকচুয়াল ট্রিপস will be much higher than the reported ones. Appropriate correction need to be applied for this. মানে হচ্ছে দেখেন যে এরকম হইতে পারে না যে একটা বাসায় গিয়ে আপনি সার্ভে করতেছেন, ওই বাসায় মনে করেন শহীদ থাকে, ও হচ্ছে বাসা থেকে বাইরে ছিল মোবাইলে ফ্লেক্সি করার জন্য, কিন্তু ও হচ্ছে বলে মানে আমাকে যখন বলতেছে যে ডেইলি ও কয়টা ট্রিপ জেনারেট করে, ও হচ্ছে এই ট্রিপটাকে ইগনোর করছে, কিন্তু মোবাইলে ফ্লেক্সি করতে ওর 300 মিটারের বেশি ট্রাভেল করা লাগছে এবং ওর হচ্ছে রিক্সা করে ওর এলাকা থেকে আরেক এলাকা যাওয়া লাগছে। তাহলে এটা কি নন রিপোর্টেড ট্রিপ থাকলো না? ওকে বলে নাই বলার সময়, বাট এটা কিন্তু একটা ট্রিপ প্রডিউস করছিল বা ট্রিপ জেনারেট করছিল। তার মানে এই ধরনের যদি কোনো নন রিপোর্টেড ট্রিপ থাকে এগুলাকেও কি করতে হবে, কনসিডার করতে হবে, এগুলোর জন্য কারেকশন অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? তাহলে তো স্যার আবার নন রেসপন্স কারেকশনের মধ্যেও পড়ে স্যার ধরতে গেলে। শহীদ মনে করেন যে আপনি ক্লাস করার জন্য বাসা থেকে 300 মিটার দূরে গাছতলায় এসে বসে আছে, তাহলে কিন্তু জি স্যার। ট্রিপ প্রডিউস করছেন, ঠিক আছে? জি স্যার জি। আচ্ছা দেখেন, আজকে এতটুকু স্যার। 300 মিটার হচ্ছে বেশি হলে হয়ে যাবে। 300 মিটারের বেশি হইতে হবে এবং একটা পারপোজ থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি মনে করেন হাওয়া বাতাস খাইলে বাইরে মানে বেরোইলে হবে না, কোনো একটা উদ্দেশ্যে বাসা থেকে বের হইতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন, এরপর দেখেন স্যাম্পল এক্সপানশন। আচ্ছা আমরা তো মানে দেখলাম যে আমাদের, আচ্ছা মেয়েরা যারা আছেন আপনারা কি আছেন, আপনারা মিউট করে দিয়ে ঘুরতেছেন সবাই? আছি স্যার। না আপনাদের জন্য ঘোরাটা অনেক সহজ, কারণ আমি তো ছেলেদেরকে একটু পর পর ফাইজলামি করি, কিন্তু মানে আপনারা দেখা যাইতে পারে যে ঘুরতেছেন, তো ঘুরেন না, মানে ক্লাস করেন। আচ্ছা দেখেন, সমতা। হ্যাঁ ইকুইলিব্রিয়াম। জি স্যার। Second step in the data preparation is to amplify the survey data in order to represent the total population of the zone. This is done with the help of expansion factor, which is defined as the ratio of the total number of thousand addressed in the population to that of the. আচ্ছা এখানে যেটা বলছে দেখেন, আমরা তো দেখলাম যে আমাদের যদি একটা স্টাডি এরিয়াতে ফ্যামিলি থাকে হচ্ছে 50,000 বা তার কম, আমরা কি করতেছি 10% ডাটা বা 5,000 ডাটা নিচ্ছি বা 5,000 ফ্যামিলির সাথে কথা বলতেছি। যদি 10 লাখ থাকে তাইলে কি করতেছি 10,000 ফ্যামিলির সাথে কথা বলতেছি। বাট এই যে মানে 5,000 ফ্যামিলি, এরা কি অ্যাকচুয়ালি মানে এই ডাটাটা কি অ্যাকচুয়ালি আমার, মনে করেন আমি 5,000 ফ্যামিলি থেকে তাদের ট্রাভেল ডিমান্ড পাইলাম বা তাদের নাম্বার অফ ট্রিপ পাইলাম হচ্ছে 15,000 ট্রিপ, মানে 5,000 ফ্যামিলি হচ্ছে ডেইলি 15,000 ট্রিপ প্রডিউস করতেছে। বাট এই 15,000 ট্রিপ কি অ্যাকচুয়ালি ওই স্টাডি এরিয়া ঘুমাইতেছেন কে, মানে হাই তুলতেছেন কে? শহীদ স্যার। আরে না। আচ্ছা আমি আচ্ছা দেখেন এই 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 15,000 ট্রিপ কি অ্যাকচুয়ালি ওই এলাকার টোটাল নাম্বার অফ ট্রিপ কে রিপ্রেজেন্ট করতেছে? কোনো কিছু এক্সপানশন করা বা অ্যামপ্লিফাই করা মানে কি বলেন তো? এই ডাটার উপর আমি স্যার কালেক্ট করছি, মানে ওটাও বেস করে স্যার মানে আরো বেশি ইনক্রিজ করা। এখনো তো মানে আপনারা কেউ মানে কি বলবো, ছোটবেলায় দেখছেন না বাসায় যখন কোনো হলুদের প্রোগ্রাম হয়, আত্মীয় স্বজন বড় ভাই বোনের বিয়ের সময় দেখেন নাই যে মানে অ্যামপ্লিফায়ার নিয়ে আসে গান বাজানোর জন্য জোরে জোরে? জি স্যার। অ্যামপ্লিফাই করা মানে হচ্ছে কোনো ছোট কিছুকে বড় করা। দেখেন আপনি যখন ডাটা নিচ্ছেন 5,000 মানুষের, কিন্তু ওই এলাকাতে আসলে ফ্যামিলি আছে কতগুলা? 50,000। আপনার এই 5,000 ফ্যামিলির ডাটা আসলে কি 50,000 ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তার জন্য যেটা করতে হবে আপনাকে ওই 5,000 ফ্যামিলি ডাটাকে অ্যামপ্লিফাই করতে হবে, কোনো অ্যামপ্লিফাইং বা এক্সপানশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে, যেটা আসলে এক্স্যাক্টলি ওই 50,000 ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, আপনি একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবেন, এই ফ্যাক্টরটা হচ্ছে এই যে এটা fi is equal to a divided by b by d। এখানে a হচ্ছে কি, a হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ ফ্যামিলি, ঠিক আছে দেখেন, আর b হচ্ছে
যতজন ফ্যামিলির সাথে আপনি সার্ভে করার জন্য যতজন মানে যতগুলা ফ্যামিলিতে আপনি গেছিলেন, এটা হচ্ছে কি বি। আর ডি হচ্ছে যতগুলা ফ্যামিলি রেসপন্ড করে নাই, এটা হচ্ছে ডি। বুঝছেন কি বলছি? কিছু বুঝছেন? এখানে স্যার যদি আবার বলি দেখেন, এ হচ্ছে কি টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইন স্টাডি এরিয়া। মনে করেন আমি কুমিল্লা নিয়ে কাজ করতেছি, কুমিল্লাতে টোটাল 2 লাখ পরিবার আছে, তাহলে 2 লাখ হচ্ছে কি এর ভ্যালু কত? 2 লাখ। ঠিক আছে, আমি 2 লাখের মনে করেন হচ্ছে 10%, 2 লাখের 10% কত হবে? 20,000। 20,000 আমি চিন্তা করলাম আমি এই 2 লাখের 10% ফ্যামিলির সাথে কথাবার্তা বলবো, তাহলে আমার বি এর ভ্যালু কত? 20,000। যতগুলো ফ্যামিলির সাথে আমি কথা বলবো ডিসিশন নিছি। আচ্ছা, এখন এই 20,000 ফ্যামিলির মধ্যে মনে করেন 15,000 ফ্যামিলি হচ্ছে সার্ভেটাতে পার্টিসিপেট করছে আর 5,000 ফ্যামিলি সার্ভেটাতে পার্টিসিপেট করে নাই, তাহলে ডি এর মান কত? 5,000। যেই ফ্যামিলিগুলা সার্ভেতে পার্টিসিপেট করে নাই ওই নাম্বারটা হচ্ছে ডি। ঠিক আছে, তার মানে হচ্ছে টোটাল, এটা হচ্ছে একটা রেশিও। এই রেশিওটা কিসের রেশিও? আপনার টোটাল নাম্বার অফ ফ্যামিলি ভার্সেস যতগুলো রেসপন্স আপনি পাইছেন। ঠিক আছে, তো এই রেশিওটা মানে এই রেশিওটা দিয়ে গুণ করলেই আপনি কি আপনার ডাটাগুলোকে এক্সপ্যান্ড করতে পারবেন, বা আমি মোটামুটি অ্যাকচুয়াল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে কি স্যাম্পল এক্সপানশন, বা স্যাম্পলকে বাড়ায় নেওয়া, বা স্যাম্পল এক্সপানশন ফ্যাক্টর যাই বলেন না কেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে ভ্যালিডেশন অফ রেজাল্ট। আপনি তো বিভিন্ন ভাবে ডাটা পাইতে পারেন, তাই না? মানে সরি, ডাটা বিভিন্ন ভাবে আপনি পাইছেন বা কালেক্ট করছেন। এখন ডাটাগুলো আসলে কি মানে ভ্যালিড করবেন কিভাবে, ভ্যালিডেট করবেন কিভাবে, ডাটাগুলো কি ঠিক আছে না ঠিক নাই, এটা আপনি বুঝবেন কিভাবে? দেখেন, in order to have confidence on the data collected from a sample population, 3 validation tests are adopted usually. The first simply considered the consistency of the data by a field visit, normally done after the entry stage. তার মানে হচ্ছে আপনি নরমালি যেটা করতে পারেন, র্যান্ডমলি যে কোনো একটা বাসায় গিয়ে, মনে করেন যে আমি মুস্তাফিজের বাসায় গিয়ে পাইছি যে মুস্তাফিজরা ফ্যামিলি মেম্বার 5 জন, ওইখানে হচ্ছে ওরা 2 জন ইউনিভার্সিটিতে যায়, একজন চাকরি করে, ওর মান্থলি ফ্যামিলি ইনকাম হচ্ছে 2 লাখ টাকা। আমি এইভাবে হচ্ছে কি করলাম, আমি মানে জিনিসগুলা মনে করেন সার্ভে করে নিয়ে আসছি। আমি জাস্ট র্যান্ডমলি আমার ইচ্ছা মতো আরেকদিন কি করব, সার্ভে শেষ হয়ে যাওয়ার পরে আমি র্যান্ডমলি যে কোনো একজনের বাসা পিক করে ওই বাসায় গিয়ে জাস্ট মিলাই দেখবো যে আমার ডাটাগুলো ঠিক আছে নাকি। জাস্ট ক্রস চেক করা যে আমার সার্ভেটা মনে করেন মুস্তাফিজ, আরিফ, শহীদ, রাফি, আমজাদ, ওরা বিভিন্ন মানুষের বাসায় গিয়ে করছে। আমি আমার ইচ্ছা মতো যে কোনো একজনের বাসায় গিয়ে জাস্ট ক্রস চেক করে দেখবো যে ডাটাগুলো ঠিক আছে নাকি ঠিক নাই, ওরা কি আসলে সার্ভে করছে নাকি হচ্ছে ইচ্ছা মতো ডাটা বসাই দিয়ে আমার সাথে ভাওতাবাজি করতেছে। বোঝা গেছে? তারপর দেখেন, the second validation is done by choosing a computational check of the variable. For example, if age of a person is shown some high unrealistic value like is 150 year, তার মানে হচ্ছে আপনি মানে জাস্ট একবার ডাটাগুলোর মধ্যে চোখ বুলাবেন, মনে করেন দেখলেন যে কোন একজন মানুষের বয়স 150 বছর, মানে আমজাদ কোন একটা বাসায় গিয়ে ডাটা নিছে, সে লিখছে যে ওই বাসায় যে মুরব্বির বয়স কত বছর? 150 বছর। এটা কি সম্ভব? না স্যার, এটা সম্ভব না। যদিও আমরা দোয়া করি আমজাদ 150 বছর বাঁচবে ইনশাআল্লাহ, কিন্তু এটা আসলে আনরিয়ালিস্টিক ভ্যালু। তার মানে কোন একটা বাসায়, অথবা মনে করেন কোন একটা বাসায় গিয়ে সে দেখছে যে ফ্যামিলি সাইজ হচ্ছে 25 জন, এটা কি সম্ভব? মানে একজন বাসায় কি 25 জন মানুষ থাকা সম্ভব আসলে? জি স্যার, হ্যাঁ আছে স্যার। এই যে স্যার আমি দেখছি স্যার, 4-5টা বিয়ে করে স্যার, বাচ্চাও থাকে স্যার অনেকগুলো। তাহলে ওটা শহীদের বাসায় সম্ভব, আমরা বুঝতে পারছি, বাট জি স্যার ইনশাআল্লাহ নরমালি আমাদের বাসায় সম্ভব না। তো যদি দেখেন যে কোন একটা বাসার ফ্যামিলি সাইজ, হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি হলে সম্ভব যে সবাই মিলে একসাথে থাকে, বাট আপনি জানেন যে যেই এলাকার ডাটা আপনি নিচ্ছেন ওই এলাকাতে জয়েন্ট ফ্যামিলি নাই, ওই এলাকায় মানুষজন হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি বেশিরভাগ, তাহলে কিন্তু এরকম 25 জন 30 জন 35 জন ফ্যামিলি মেম্বার থাকাটা আসলে নরমাল না, অ্যাবনরমাল। তাহলে বুঝতে হবে কি যে ডাটা নিছে সে হচ্ছে 2 নাম্বারই করছে। এটা হচ্ছে একটা চেক, সেকেন্ড ভ্যালিডেশন চেক। আর লাস্ট হচ্ছে দেখেন, দ্যাট লাস্ট ইজ আ লজিক্যাল চেক ডান ফর দ্য internal consistency of the data. For example, if the age of a person is less than 18 years, মানে যদি দেখেন যে ডাটার মধ্যে কোন একজন মানুষের বয়স 18 বছরের কম বাট তার ড্রাইভিং লাইসেন্স আছে, মানে এরকম মনে করেন যারা সার্ভে করছে তারা মানে মার্ক করে নিয়ে আসছে যে তার ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে কি এটা ঠিক না ভুল? ভুল, কারণ 18 বছরের কম কারো ড্রাইভিং লাইসেন্স থাকা আসলে সম্ভব না। বুঝা গেছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ভ্যালিডেশন চেক বা ভ্যালিডেশন অফ রেজাল্ট। 3 ধরনের কাজ আমরা করলাম। আচ্ছা, এরপর দেখেন যে লাস্টে আদার সার্ভিস।
আদার সার্ভে গুলোর মধ্যে হচ্ছে দেখেন ওডি সার্ভে বা অরিজিন ডেস্টিনেশন সার্ভে, ঠিক আছে। সামটাইম এখানে দেখেন 4 স্মল লিখছে না, এটা 4 হবে না, এটা হবে হচ্ছে ফর, এফ ও আর ফর হবে, এটা বানান ভুল করছে। সামটাইমস ফর স্মল স্টাডি অর টু গেট এ ফিল অফ দা ওডি প্যাটার্ন, মানে হচ্ছে কি অরিজিন ডেস্টিনেশন প্যাটার্ন উইদাউট ডুইং elaborate survey, work space interviews are conducted to find the origin destination of employers in a location. Although they are biased in the terms of the destination, they are random in terms of the mode of travel. আচ্ছা, এই ওডি সার্ভে মানে হচ্ছে অনেক সময় শুধুমাত্র আপনি একজন মানুষকে তার অরিজিন এবং ডেস্টিনেশন হিসেবে জিজ্ঞেস করবেন, এবং এই সার্ভেটা কন্ডাক্ট করা হয় কিন্তু বাসায় গিয়ে গিয়ে না, কারণ বাসায় গিয়ে গিয়ে সার্ভে করতে যেহেতু অনেক টাইম লাগবে, আপনি মনে করেন কম সময়ের মধ্যে কোনো একটা জায়গার মানুষজনের অরিজিন এবং ডেস্টিনেশন প্যাটার্ন সম্পর্কে ধারণা লাভ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের ইকোনমিক স্পেস বা তাদের ওয়ার্ক স্পেস বা তারা যেখানে কাজ করে তাদের অফিসে গিয়ে আপনি তাদের সাথে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তোমার মানে কোনটা অরিজিন আর কোনটা ডেস্টিনেশন, তুমি কোত্থেকে আসছো এবং তুমি কই যাবা। তো নর্মালি মানে যখন আপনি কম সময়ের মধ্যে জাস্ট কোন একটা স্মল জায়গার বা শর্ট পরিসরে বা ছোট পরিসরে কোনো সার্ভে করেন তখন হচ্ছে এই ধরনের সার্ভে গুলো করা হয়। বাট প্রবলেম হচ্ছে এই ধরনের সার্ভেগুলো বায়াসড হয়। কেন বায়াসড হয়? কারণ শহীদ মনে করেন সকালবেলা বাসা থেকে অফিসে আসছে, ও কিন্তু ওর অরিজিন বাসায় বলবে, বাট ও কিন্তু অফিস থেকে বাসায় নাও যেতে পারে, ও কিন্তু বাসা থেকে মানে মার্কেটে ঘুরতে যেতে পারে, বাজারে যেতে পারে মানে কেনাকাটা করার জন্য, তার মানে ওর ডেস্টিনেশন কিন্তু ফিক্স না, বায়াসড। তো এই ক্ষেত্রে দেখা যেতে পারে ও আমাকে বললো যে স্যার আমি বাসায় যাব, মানে ওর ডেস্টিনেশন বাসায় ও বললো, কিন্তু আসলে কিন্তু ডেস্টিনেশন বাসা নাও হইতে পারে, ওদের ডেস্টিনেশন অন্য কিছু হইতে পারে। মিথ্যা কথা বলতে পারে, ডাটাগুলো বায়াস বা ভুল হইতে পারে, মানে ভুল এরর হওয়ার চান্স আছে। প্লাস হচ্ছে দেখেন যে দে আর র্যান্ডম ইন টার্মস অফ দ্য মোড অফ ট্রাভেল। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি যে বাসায় যাবা তুমি কিভাবে যাবা, ও বলতে পারে আমি রিক্সা করে যাব, আমি পাবলিক বাসে যাব, আমি সিএনজি করে যাব। কিন্তু অফিস থেকে বের হওয়ার পর যদি ও পাবলিক বাসে উঠতে না পারে ভিড়ের কারণে, ও কিন্তু সিএনজি বা রিক্সা করে বাসায় ফেরত যেতে পারে। তার মানে ও র্যান্ডমলি আমাকে বলতেছে যে কিসে যাবে, বাট এটা আসলে ঠিক না হইতে পারে। বোঝা গেছে? স্যার আচ্ছা, এরপর দেখেন যে রোড সাইড ইন্টারভিউ। তো রোড সাইড ইন্টারভিউ মানে হচ্ছে আপনি দিস প্রোভাইড ট্রিপস নট রেজিস্টার্ড ইন এ হাউসহোল্ড সার্ভে, স্পেশালি এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। This involve asking question to a sample of drivers and passengers of vehicle crossing a particular location. Unlike household survey, the respondent will be asked within few questions like origin, destination and trip purpose. Other information like age, sex and income can also be added, but it should be noted that at roadside driver will not be willing to spend much time for survey. আচ্ছা দেখেন রোডসাইড সার্ভে মানে হচ্ছে এরকম একটা স্টাডি এরিয়া আছে, মনে করেন এই স্টাডি এরিয়াতে বিভিন্ন জোনে ভাগ করার পরে আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, কোনো মানুষ গাড়ি করে যাওয়ার সময় আপনি গাড়িটা থামাবেন, থামায় তার সাথে আপনি কথা বলবেন রাস্তার পাশে দাঁড়ায়। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রোড সাইড ইন্টারভিউ। তো এই রোড সাইড ইন্টারভিউ আপনি কেন করবেন বলেন তো? বলতে পারবেন? কেউ কথা বলেন না কেন? বলতে পারবেন? স্যার কি পরিমাণ মানুষ যাতায়াত করে তার জন্য? তার জন্য না, ব্যাপারটা হইতে আসলে দেখেন কিছু ইনফরমেশন জানার জন্য। কিছু ইনফরমেশন জানার জন্য, এটা তো আমিও বুঝতেছি। ইনফরমেশন গুলা কিরকম ইনফরমেশন? ট্রিপ দেখেন এই যে প্রত্যেক ছবিটা এখন আসছে দেখতেছেন না, কোথায় যাচ্ছে। ছবিটা দেখতেছেন এখন, জি স্যার এখানে জোন 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কি আমার ইন্টারনাল জোন, আর জোন 8 আর 9 কি এক্সটার্নাল এক্সটার্নাল জোন। আপনার ট্রিপ হইতে পারে অনেক রকমের, একটা হইতে পারে ইন্টারনাল টু ইন্টারনাল ট্রিপ, ঠিক আছে? একটা হইতে পারে কিরকম ট্রিপ, ইন্টারনাল টু ইন্টারনাল ট্রিপ। তার মানে আপনি মনে করেন জোন 1 থেকে জোন 7 এ আসছেন, বা জোন 1 থেকে জোন 6 এ আসছেন, বা জোন 1 থেকে জোন 2 তে আসছেন, তাহলে এটা কোন ধরনের ট্রিপ? এটা হচ্ছে ইন্টারনাল টু ইন্টারনাল ট্রিপ, ঠিক আছে? ভিতর থেকে ভিতরে। আচ্ছা, আরেকটা হইতে পারে ইন্টারনাল টু এক্সটার্নাল এক্সটার্নাল ট্রিপ, মানে হচ্ছে যদি আপনি জোন 1 থেকে জোন 8 এ যান, বা জোন 1 থেকে জোন 9 এ যান, বা জোন 2 থেকে জোন 9 এ যান, আপনি আপনার মানে কর্ডন লাইনের ভিতরের এরিয়া থেকে যদি কর্ডন লাইনের বাইরে যান, তাহলে ওইটা হচ্ছে কি ইন্টারনাল টু এক্সটার্নাল ট্রিপ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার আরেকটা হইতে পারে এক্সটার্নাল টু ইন্টারনাল ট্রিপ, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে আপনি আসা। মানে বাইরে থেকে ভিতরে আসছেন।
আপনি জোন 8 অথবা জোন 9 থেকে জোন 1 থেকে 7 পর্যন্ত এই জোনগুলোর মধ্যে কোন একটা জোনে আসছেন, ঠিক আছে? জি স্যার। আরেকটা হইতে পারে এক্সটার্নাল টু এক্সটার্নাল ট্রিপ। মানে কি? জোন 8 থেকে জোন 9। মানে হচ্ছে জোন 8 থেকে জোন 9 আপনি আপনার স্টাডি এরিয়ার ভিতরে ঢুকেন নাই, আপনি স্টাডি এরিয়ার বাইরেই আছেন। এখন আমাকে বলেন যে আপনি যদি শুধুমাত্র হাউস হোল্ড সার্ভে করেন, আপনি রোড সাইড সার্ভে করেন নাই, আপনি রাস্তার পাশে গাড়ি থামায় ইন্টারভিউ করেন নাই, আপনি শুধু হাউস হোল্ড সার্ভে করছেন, তাহলে যেটা হবে আপনার যে এই যে ইন্টারনাল টু ইন্টারনাল ট্রিপ গুলো আছে এগুলা কভার হবে, ইন্টারনাল টু এক্সটার্নাল যে ট্রিপ গুলো আছে এগুলোও কভার হবে, কিন্তু এক্সটার্নাল থেকে ইন্টারনাল যে ট্রিপ গুলো আছে এগুলো কি কভার হবে? না স্যার। কারণ আপনি তো হাউস হোল্ড সার্ভে করতেছেন আপনার এই স্টাডি এরিয়ার ভিতরে, আপনি তো আপনার স্টাডি এরিয়ার বাইরে যাচ্ছেন না। তার মানে আপনার স্টাডি এরিয়ার বাইরে থেকে কি আসতেছে, আপনি তার বাসায় গিয়ে যদি সার্ভে করতেছেন না, এই মানে এই ট্রিপ গুলো কিন্তু আপনার কভার হচ্ছে না। বাট আপনি যদি র্যান্ডমলি রাস্তার পাশে গাড়ি থামায় কাউকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি কোত্থেকে আসছো, তো আপনাকে সে হয়তো বলবে যে ভাই আমি আসছি দাউদকান্দি থেকে, বা আমি আসছি হচ্ছে 14 গ্রাম থেকে, তাইলে আপনি কি বুঝতেছেন যে আপনার স্টাডি এরিয়াটা হচ্ছে কুমিল্লা সদর। তো কুমিল্লা সদরের বাইরে থেকে এই জোন নাম্বার 8 বা জোন নাম্বার 9 থেকে যদি কেউ আসে, তাহলে আপনি মানে ওই ট্রিপ গুলো বুঝতেছেন। এবং ভাই তুমি কেন আসছো, যদি বলে যে আমি ডাক্তার দেখাইতে আসছি বা আমি কুমিল্লাতে শপিং করতে আসছি, তাহলে আপনি আপনার স্টাডি এরিয়ার বাইরে থেকে কারা আসছে এবং কি উদ্দেশ্যে আসছে এই জিনিসগুলো এই রোড সাইড সার্ভে থেকে বুঝতেছেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনার এই এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ আর হচ্ছে এক্সটার্নাল টু এক্সটার্নাল ট্রিপ এগুলো কভার করার জন্য হচ্ছে আমার কি করতে হবে, রোড সাইড সার্ভে করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। স্যার আজকে আর না স্যার। শেষ এই যে লাস্টের পয়েন্ট। এরপর হচ্ছে দেখেন কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভে। তো এই আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দেই যে এই কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভেটাও সেম। দেখেন যে আমরা কি জানি যে আমাদের এটা যদি স্টাডি এরিয়া হয়, আমাদের এই লাইনগুলোকে কি লাইন বলে, এগুলোকে স্ক্রিন লাইন বলে না? জি স্যার। এগুলোকে স্ক্রিন লাইন বলে, ভিতরে যে লাইনগুলো আছে এগুলোকে স্ক্রিন লাইন বলে। তো কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভে হচ্ছে এরকম যে একটু আগে যেটা বললাম যে ইন্টারনাল এক্সটার্নাল, তারপর হচ্ছে কি এক্সটার্নাল এক্সটার্নাল, ইন্টারনাল তারপর কি ইন্টারনাল ইন্টারনাল ইন্টারনাল, এরকম অনেক রকমের সার্ভে দেখলাম না আমরা, সরি অনেক ধরনের ট্রিপ দেখলাম, 4 ধরনের ট্রিপ দেখছি। জি স্যার। তো এই কর্ডন লাইনের বাইরে থেকে যদি কেউ ভিতরে আসে এটা কি এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ, আবার যদি কেউ ভিতর থেকে বাইরে যায় তাহলে এটা কি ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। এই সার্ভে গুলা করতে হলে আমাকে কি করতে হবে, আমাদের কর্ডন লাইন সার্ভে করতে হবে। এই কর্ডন লাইন বরাবর হচ্ছে সার্ভেয়াররা দাঁড়ায় থাকবে, তারা কি করতে পারে, এখানে 2 ধরনের কাজ করা হয়। একটা হচ্ছে নাম্বার প্লেট বা লাইসেন্স রেকর্ডিং, যেই গাড়িটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে ওই গাড়িটার লাইসেন্স নাম্বার রেকর্ড করা হয়, ঠিক আছে? জি স্যার। এবং আপনি কি কি করতেছেন, লাইসেন্স নাম্বার কিন্তু কন্টিনিউয়াস, যে গাড়িগুলো ঢুকতেছে ওইগুলার লাইসেন্স নাম্বারও আপনি রেকর্ড করতেছেন, যে গাড়িগুলো বাইরে হয়ে যাচ্ছে ওইগুলা লাইসেন্স নাম্বারও কিন্তু আপনি কি করতেছেন, রেকর্ড করতেছেন, বুঝতেছেন? জি স্যার। লাইসেন্স নাম্বার করে কিভাবে স্যার সম্ভব স্যার? ভিডিও রেকর্ড করে রাখবেন, বা মনে করেন আপনার রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার মধ্যে আপনি যদি হাই কোয়ালিটির সিসি ক্যামেরা আপনি মানে ইনস্টল করেন, তাহলে সিসি ক্যামেরার মধ্যে আপনি ওই লাইসেন্স প্লেট গুলো দেখবেন না। অথবা মানে আপনাকে এরকম কোনো মানুষকে টাকা দিয়ে রাখতে হবে যে হচ্ছে কি করবে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যতগুলা গাড়ি পাস করবে ওই গাড়িগুলো লাইসেন্স প্লেট রেকর্ড করে রাখবে, জাস্ট ভিডিও করে রাখবে, বাসায় এসে কি করবে, নাম্বার গুলা মানে কাগজ কলমে ট্রান্সফার করবে, ঠিক আছে? মনে করেন আপনি একটা গাড়ি দিক দিয়ে ঢুকছে সকালবেলা, ঠিক আছে, আপনি দেখছেন চট্টগ্রাম মেট্রো গ 420 এটা হচ্ছে আপনি ভিডিও করে রাখছেন, পরে ভিডিওটা পজ করে আপনি খাতার মধ্যে লিখতে পারবেন না সকালবেলা 11টার সময় একটা গাড়ি ঢুকছিল, গাড়িটার লাইসেন্স নাম্বার হচ্ছে কত, চট্টগ্রাম মেট্রো গ 420। জি স্যার। এবং আপনি আপনি দেখলেন যে সন্ধ্যা 6টার সময় আবার ওই গাড়িটা দিক দিয়ে বের হয়ে গেছে। আপনি যদি ভিডিও রেকর্ডিংটা চালান তাইলেই তো আপনি মানে বুঝতে পারবেন যে সন্ধ্যা 6টার সময় সেম গাড়িটাই আবার কি বের হয়ে গেছে। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে এই গাড়িটা যে ট্রিপটা করছে এই ট্রিপটা কি ট্রিপ, এক্সটার্নাল ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। আবার মনে করেন আপনি দেখছেন সকাল 11টার সময় গাড়ি এদিক দিয়ে বের হয়ে গেছে এবং ওই গাড়িটা আবার বিকালবেলা ফেরত আসছে,
তাহলে আপনি কি বুঝতেছেন? এটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। এক্সটার্নাল টিপ, ঠিক আছে? তো মানে এটা হচ্ছে কর্ডন লাইন সার্ভের আমরা এক্সাম্পল দিলাম, এবং আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লাইসেন্স প্লেট রেকর্ড করে কাজটা করতে পারি। আরেকটা হচ্ছে পোস্ট কার্ড সার্ভে, ঠিক আছে? এটাকে কি বলে? আজকে শেষ, আর বিরক্ত হয়েন না, আমার মনে হচ্ছে আপনারা অনেক বিরক্ত হচ্ছেন। আর 1 মিনিট বা 2 মিনিট ক্লাস হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, স্যার অনেকের ঘুমাতে হচ্ছে স্যার। তো পোস্ট কার্ডস। আচ্ছা দেখছি। একটু জিনিস বলি যে আপনার কর্ডন লাইন বা স্ক্রিন লাইন সার্ভে কিন্তু সিমিলার। আপনি এরকম বিভিন্ন স্ক্রিনে ভাগ করছেন না, তো এক স্ক্রিন মানে এই যে স্ক্রিনের লাইন দিয়ে আপনি ভাগ করছেন এক জোন থেকে আরেক জোনে, যখন মানুষ যাওয়া আসা করবে তখন কি আপনি এই সেম লাইসেন্স প্লেট গুলা হচ্ছে রেকর্ড করে আপনি বুঝতে পারবেন যে কোন জোন থেকে কোন জোনে গেছে, মানে কোন জোন তার অরিজিন ছিল, কোন জোন তার ডেস্টিনেশন। এগুলো আপনি কি ওই স্ক্রিন লাইন সার্ভেতে দাঁড়ায় থাইকা, স্ক্রিন লাইনে দাঁড়ায় থেকে আপনি লাইসেন্স প্লেট গুলো রেকর্ড করবেন, বাসায় এসে রেকর্ড প্লে করে এখান থেকে আপনি মানে কাগজ কলমের লাইসেন্স প্লেটের নাম্বার গুলো ট্রান্সফার করে আপনি বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে পোস্ট কার্ড সার্ভে। এটা হচ্ছে কি করবেন, যারা রাস্তায় গাড়ি চালা যাচ্ছে ওদেরকে একটা করে পোস্ট কার্ড ধরাই দিবেন। পোস্ট কার্ড কি করে বলেন তো? পোস্ট কার্ডের কাজ কি? পোস্ট কার্ড হচ্ছে আগেরকার দিনে মানুষজনকে গ্রিটিংস বা শুভেচ্ছা জানানোর জন্য পোস্ট কার্ড পাঠাইতো। পোস্ট কার্ডের মধ্যে ভালো থাইকো, আমিও ভালো আছি, এই ধরনের কথাবার্তা লেখা পাঠাইতো, ঈদ মোবারক, ঈদ মোবারক। মেরি ক্রিসমাস। তো পোস্ট কার্ড মানে হচ্ছে আপনি ওই চিঠিটা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনি পেমেন্ট করে দিচ্ছেন, মানে যে সার্ভেতে পার্টিসিপেট করতেছে তার আর টাকা দেওয়া লাগবে না। মানে কারো কি ঠেকা লাগছে যে আপনার সার্ভেতে পার্টিসিপেট কইরা আবার নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের ওইটা পাঠাবে? স্যার আপনি যদি পোস্ট কার্ড দিয়ে দেন, সে হচ্ছে কি করবে, ওই সার্ভেটা মানে পোস্ট কার্ডের মধ্যে ফিল আপ করবে, ফিল আপ করে সে হচ্ছে জাস্ট একটা এরকম আগেরকার দিনে কি থাকতো, এরকম ছোট ছোট বক্স থাকতো না চিঠি ফেলার জন্য, ওই বক্স গুলোকে কি বলে? পোস্ট বক্স বলে, পোস্ট বক্স। সে হচ্ছে পোস্ট বক্সে ফালাই দিবে, ওই মানে ওই ফর্মটা অটোমেটিক আপনার কাছে আবার পৌঁছায় যাবে, ঠিক আছে? তো আপনি এরকম মানুষকে পোস্ট কার্ড ধরাই দিতে পারেন, ওই পোস্ট কার্ড গুলো ফিল আপ করে ওরা আপনার কাছে পাঠিয়ে দিবে। এটাও একটা উপায় হচ্ছে আপনার এই রোড সাইড সার্ভে করার বা রাস্তার পাশে সার্ভে করার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্ন ধরনের সার্ভে এবং তাদের উপায় কিভাবে আমরা করতে পারি, বা ডাটা কিভাবে কালেক্ট করব, ডাটা কালেকশন করার পর হচ্ছে কিভাবে কারেকশন করব ডাটাগুলোকে ইউজ করার জন্য, মানে উপযোগী বা ভ্যালিডেট করার জন্য, বা ভ্যালিডেট কিভাবে করতে পারি ডাটা, বা কি কি কারেকশন অ্যাপ্লাই করা লাগতে হবে ডাটার উপর, এইগুলো আমরা আজকে দেখলাম। তো এই সব ধরনের কাজ কারবার শেষ করার পরে আমাদের কাছে যে ডাটা থাকবে ওই ডাটা ইউজ করে আমরা যেটা শুরু করতে পারি সেটা হচ্ছে কি মডেলিং শুরু করতে পারি। বুঝে গেছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে কয়েকটা কোশ্চেনের আনসার দেন তো। এই যে প্রথম কোশ্চেনটা, দ্য ডাটা দ্যাট ইজ ইউজফুল ফর ডেভেলপিং ক্রিপ্ট জেনারেশন মডেল। ক্রিপ্ট জেনারেশনের মডেল ডেভেলপ করার জন্য কোন ডাটাগুলো হচ্ছে ইউজফুল এখানে বলেন তো? ট্রাভেল সার্ভে ডাটা, ট্রাভেল ডাটা, ল্যান্ড নাকি নান অফ দা, কোনটা? স্যার ট্রাভেল সার্ভে ডাটা। ট্রাভেল সার্ভে ডাটা থেকে আপনি কি পান একটু দেখি। আপনার কি বিরক্ত লাগতেছে? না স্যার। সত্যি কথা বলেন, সত্যি কথা বললে কোনো সমস্যা নেই, না স্যার। কারণ বিরক্ত লাগলে হচ্ছে ক্লাসগুলো আরেকটু মানে কমাই নিব। একটু কমাই নিলে ভালো। জি স্যার। স্যার 50 মিনিট নিলে ভালো হয়, 50 মিনিট। কিন্তু কথা হচ্ছে আপনাদের এখন যে অবস্থায় আছে, দেখেন এই ট্রাভেল সার্ভে ডাটার মধ্যে কি কি পাই আমরা, দেখেন এটা কি শহীদের আত্মীয়? শহীদের বাকি না। তাহলে আমার বাকি না স্যার। হ্যাঁ আমরা বুঝতেছি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ও ক্লাস করবে আমাদের সাথে। দেখেন অরিজিন ডেস্টিনেশন ট্রাভেল সার্ভে এট হাউস হোল্ড and traffic data from cordon line, district line. Format data include the number of trip made by member of the household, the direction of travel, the latter include the traffic flow, speed, travel time. দেখেন এই ট্রাভেল সার্ভে ডাটাতে কি হয়, আমরা পাই হচ্ছে ট্রাফিক ফ্লো ডাটা পাই, স্পিড ডাটা পাই, ট্রাভেল টাইমের ডাটা পাই। তার মানে কি ট্রাফিক জেনারেশন বা ট্রিপ জেনারেশন ডাটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। আমরা ট্রিপ জেনারেশনের ডাটা মানে পাই কোত্থেকে? সোশিও ইকোনমিক ডাটা, এটা থেকে পাই। একটু হোল্ড। আচ্ছা দেখেন আমরা এই সোশিও ইকোনমিক ডাটা পাই, এবং এগুলো আমরা ইউজ করতে পারি কোথায়? এগুলো আমরা ইউজ করতে পারি ট্রিপ জেনারেশন মডেলে। আর হচ্ছে আপনার এই যে নেটওয়ার্ক ডাটা কোত্থেকে কই যায় বা
এই ডাটাগুলো ইউজ হয় কোথায় দেখেন ফিফথ জেনারেশনে ইউজ হয় দিস ইনক্লুড ডাটা অন দ্য ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এন্ড এক্সিস্টিং ইনভেন্টরিজ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা ইনক্লুড রোড নেটওয়ার্ক ট্রাফিক সিগন্যাল হাবিজাবি দ্য সার্ভিস ইনভেন্টরি ইনক্লুড ডাটা অন পাবলিক এন্ড প্রাইভেট ট্রান্সপোর্ট নেটওয়ার্ক দিস পার্টিকুলার আচ্ছা এই যে এই কোশ্চেনগুলোর আনসারগুলো আপনারা আমাকে হচ্ছে নিজেরা একটু বাইর করে করে দিয়েন ঠিক আছে এই যেখানে দেখেন কোশ্চেন নাম্বার 1 আর 2 এগুলো তো সলিউশন করাই আছে এখানে সহজ কোশ্চেন কি আর বলবো তাহলে তো আর কিছু হইলো না আচ্ছা দেখেন তার মানে বুঝতে পারলাম যে এই নেটওয়ার্ক ডাটা হচ্ছে কি ফিফথ জেনারেশনে কাজে লাগে নেটওয়ার্ক ডাটা ঠিক আছে আর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা কি which of the following is not a criteria for zoning zone should match other administrative division particularly census zone should have homogeneous characteristics especially in land use population zone boundary should match cordon and screen line but should not match major road zone should have regular geometric shape আচ্ছা এই যে চারটা এখানে যে চারটা ক্যাটাগরি বলা আছে জোনিং করার সময় কোন ক্যাটাগরিটা আসলে ফলো করার দরকার নাই কোন পয়েন্টটা করতে হবে না স্যার ডি নাম্বারটা স্যার কেন স্যার 3 নাম্বারটা মনে স্যার স্যার ইয়াতে বলছে স্যার হোমোজেনিয়াস পোস্ট অফিসের আনসার সঠিক যে জোন শুড হ্যাভ রেগুলার জিওমেট্রিক শেপ মানে জোনগুলার জিওমেট্রিক শেপ আসলে রেগুলার হওয়ার দরকার নাই ইরেগুলার শেপ হইলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে বাট উপরের তিনটা পয়েন্ট জোনিং করার সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে জি স্যার তো এই হচ্ছে মানে আমাদের মোটামুটি আজকের লেকচার শেষ আমরা হচ্ছে ইনশাআল্লাহ কালকে রাত 9টার সময় আবার বলতেছি মনে রাখেন মানে কালকে রাত 9টার সময় কিন্তু আমরা ক্লাস করব প্রফেশনাল প্র্যাকটিসে ঠিক আছে জি স্যার মানে অন্য আসসালামু আলাইকুম স্যার আপনি যদি টাইম দেয় তাহলে বললেন যে কালকে 9টায় আমি অলরেডি মানে টাইম দিয়ে রাখছি স্যার আর ট্রান্সপোর্টেশনটা কবে নেবেন স্যার এটা কি কালকে জানা দিবেন স্যার পরশুদিন হচ্ছে আমি ট্রান্সপোর্টেশনের ক্লাসও নিব আবার প্রফেশনাল প্র্যাকটিসের ক্লাসও নিব আবার পরশুদিন এবং এখনই বলে দিচ্ছি যে ট্রান্সপোর্টেশনের টাইম হচ্ছে দুপুর 3:30টা পরশুদিন আর প্রফেশনাল প্র্যাকটিসের টাইম হচ্ছে রাত 9টা ওই টাইমে অন্য কোনো যদি স্যার এখন পর্যন্ত টাইম না দিয়ে থাকে তাহলে আমারটা ফিক্সড আর যদি অন্য কোনো স্যার দিয়ে থাকে আমাকে বললেন তাহলে আমি চেঞ্জ করব স্যার আর কি হতে হয় তাহলে আমারটা ফাইনাল ঠিক আছে আমারটা ফিক্সড দেব ওকে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আমজাদ স্যারের সাথে কিছুক্ষণ কথা বলবো শহীদ তোমার কিন্তু 130 মিনিট লাগছে হ্যাঁ শহীদ কি আমার সাথে কোনো কথা বলবেন না স্যার আমি কথা বলতেছি স্যার আমি স্যার আপনাকে একটু দেখতে ছিলাম স্যার আর কি স্যার আপনি স্যার শেয়ার একটু দেখান না আমি বুঝলাম না মানে আপনার আমাকে দেখার এত শখ স্যার অনেক দিন ধরে দেখতেছি না স্যার ওইটাই আপনি ভয় পাইতে আমি মানে স্যার আপনার দেখার সুযোগ নেই স্যার আপনি স্যার আপনার প্রোফাইল পিকচার স্যার কারণ কত দিয়ে বসে থাকে স্যার যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ সবার সাথে ভার্সিটিতে দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ